দুই অর্থাৎ পারমাণবিক গঠন নিয়ে আলোচনা করব। অনেক বড় একটি অধ্যায় এবং কেমিস্ট্রি অনেক বড় একটি সিলেবাস। আসলে সবকিছু আমাদের পড়তে হবে না, নির্দিষ্ট কিছু বিষয় পড়লে আসলে আমরা পরীক্ষা ভালো করতে পারবো। তো আজকে আমরা এই 4টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই 4টি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং এগুলো নিয়ে মানে পরীক্ষায় কিভাবে আসে সেগুলো নিয়ে বিস্তারিত বলবো। তো প্রথমে আসি আমরা পরমাণু গঠন বলতে পরমাণু জিনিসটা কি। দেখেন, পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকার নাম হলো পরমাণু, এবং এই পরমাণু ভিতরে 3টি জিনিস থাকে। একটি হলো ইলেকট্রন, একটি হলো প্রোটন, একটি হলো নিউট্রন। ঠিক আছে। এবং নিউক্লিয়াস বলতে একটা কথা আছে, যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। এখন এই যে একটি পরমাণুর ভিতরে প্রোটন এবং নিউট্রন এবং ইলেকট্রন আছে, এগুলো আসলে কিভাবে আছে, এরা কিভাবে চলে, এরা কিভাবে আছে, এবং এদের শক্তি কিরকম, এদের ব্যাসার্ধ কিরকম, এগুলো নিয়ে আসলে পরমাণুর গঠন নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন মতবাদ দিয়েছেন। এর মধ্যে 6টি মতবাদ আমরা জানতে পারি। যে পরমাণুর মডেল বা নিউক্লিয়ার মডেল সম্পর্কে 6জন বিজ্ঞানী 6টি মতবাদ প্রসিদ্ধ। এর আগে অনেক বিজ্ঞানী মতবাদ দিয়েছেন, কিন্তু সেগুলো প্রসিদ্ধ নয়। তার মধ্যে প্রথম যিনি মডেল দিয়েছেন তার নাম হলো থমসন, যেটা 1907 সালে। তারপরে দেন রাদারফোর্ড, যেটা 1911 সালে। তারপরে দেন বোর পরমাণু মডেল, যেটা 1913 সালে। তারপরে সামারফিল্ড, যেটা 1913 সালে। আরো দুটি আছে, একটা হলো ভিক্টোরিয়ার পরমাণু মডেল আর একটা হলো তরঙ্গ বিদ্যা পরমাণু মডেল। তো এগুলো আমাদের লাগবে না আমাদের পরীক্ষার জন্য। মানে অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব পরীক্ষা হয় তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা বোর পরমাণু মডেল। যেটা আমার এই যে প্রথম কোশ্চেনটা আছে সেটা হলো যে এই যে বোর পরমাণু মডেল বর্ণনা করো, অথবা আসে যে বোর পরমাণু মডেলের যে সিদ্ধান্তগুলো, বোর বিজ্ঞানী বোর কি কি সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো এবং এর সীমাবদ্ধতা গুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আসেন আমরা এখন এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করা শুরু করি। তাহলে দেখেন, আচ্ছা, বোর পরমাণু মডেল। তাহলে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর 1913 সালে একটি মডেল প্রস্তাবন করেন, যেটা রাদারফোর্ড পরমাণু মডেলের পরবর্তীতে। তাহলে এ পরমাণু মডেল সম্পর্কে এবং তিনি যে 3টি প্রস্তাব দেন সেটি হলো একটি ইলেকট্রন স্থির কক্ষপথ প্রস্তাব, যেটা হলো যে ইলেকট্রন গুলো, দেখেন আমরা জানি পরমাণুতে কি কি থাকে, একটি ইলেকট্রন, একটি প্রোটন এবং একটি নিউট্রন। হ্যাঁ, স্বাভাবিকভাবে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন থাকে। তাহলে পরমাণুকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। যদি আমরা বলি, তার একটি ভাগ হলো নিউক্লিয়াস, যেখানে কি থাকে, যেখানে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। আরেকটি হলো ইলেকট্রন, যেটা কোথায় থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরের দিকে ঘুরতে থাকে। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে বাইরের দিকে ঘোরে সেগুলো কিভাবে ঘোরে। রাদারফোর্ড বলছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, কিন্তু সেগুলো কিভাবে ঘোরে সেটা বলা ছিল না। তো বোর বলতেছে যে আসলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন গুলো ঘুরতে থাকে বাইরের কক্ষপথে, সেগুলো আসলে নির্দিষ্ট ব্যাসার্ধে ঘোরে। সেগুলো কিভাবে ঘোরে, সেগুলো নির্দিষ্ট ব্যাসার্ধে ঘোরে। কখনোই এরা একটি কক্ষপথ থেকে আরেকটি কক্ষপথে লাফিয়ে চলে যায় না, স্বাভাবিকভাবে। এবং যখন একটা ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে তখন এর ব্যাসার্ধ অবশ্যই আছে। দেখেন প্রত্যেকটার ব্যাসার্ধ কি আলাদা, এবং এই প্রত্যেকটা ব্যাসার্ধ আলাদা এবং এদের কক্ষপথ গুলো আলাদা। তার মানে একটি পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে যেসব ইলেকট্রন গুলো থাকে, নিউক্লিয়াসের বাইরে যেসব ইলেকট্রন গুলো ঘুরতে থাকে সেগুলো আসলে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, এবড়ো থেবড়ো ভাবে ঘোরে না। ঠিক আছে, এবড়ো থেবড়ো ভাবে ঘোরে না। এটাই হলো ইলেকট্রনের স্থির কক্ষপথ। এটা হলো প্রথম স্বীকার্য। এবং দ্বিতীয় স্বীকার্যটি হলো যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ স্বীকার্য। সেটা কি, দেখেন যে আমরা কৌণিক ভরবেগ বা রৈখিক ভরবেগ জানি। রৈখিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, রৈখিক ভরবেগ মানে কি, ভর এবং বেগের গুণফল। হ্যাঁ, ভর এবং বেগের গুণফল কি বলে, রৈখিক ভরবেগ।
যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার কি থাকে? বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরতে থাকে অবশ্যই তার কৌণিক বেগ থাকবে। তাহলে কৌণিক বেগ থাকলে অবশ্যই বস্তুর কৌণিক ভরবেগ আছে, যেহেতু বস্তুর ভর আছে। তাহলে কৌণিক বেগকে যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হলো এল। এল হলো কৌণিক ভরবেগ। আমরা জানি পদার্থবিজ্ঞানে আমরা পড়ছি এটা, যে এল হলো কৌণিক ভরবেগ, যার মান হলো আই ওমেগা, যেখানে আই বোঝাচ্ছে জড়তার ভ্রামক এবং ওমেগা বোঝাচ্ছে কৌণিক বেগ। রাইট? তাহলে কোনো বস্তু যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বা যে কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তার কৌণিক বেগ বিদ্যমান। এবং এই যে কৌণিক বেগ আছে সেটা আমরা থেকে কৌণিক ভরবেগ বের করতে হবে, সেটা হলো এল। তাহলে আই জড়তার ভ্রামক আই এবং ওমেগা দ্বারা আমি কি পাচ্ছি? কৌণিক ভরবেগ পাচ্ছি। আবার আমরা জানি ওমেগা অর্থাৎ কৌণিক বেগ ইজ ইকুয়াল টু রৈখিক বেগ গুণন ব্যাসার্ধ। ঠিক আছে? কৌণিক বেগ ইজ ইকুয়াল টু রৈখিক বেগ গুণন ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি? জড়তার ভ্রামক আবার আবার আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। তাহলে এই দুটির মান যদি আমি এখানে বসাই তাহলে কি হতে যায়? আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার ইন্টু ওমেগা ইজ ইকুয়াল টু ভি ভি আর। হ্যাঁ, সরি, সরি, এই যেটা ভুল হয়ে গেছে আসলে। ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর হবে। হ্যাঁ, তাহলে দাঁড়ান আমি একটু মিশিয়ে দিই। রৈখিক বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, যেখান থেকে আমরা পেতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি বাই আর যদি এখানে বসাই আমি, তাহলে কত থাকবে? দেখেন, ভি বাই আর। তাহলে এখানকার একটা আর এখানকার দুটা একটা আর ক্যান্সেল, তাহলে কি থাকে? এম ভি আর, যেটাই কিনা আমার কৌণিক ভরবেগ। এই যে রাশিটা সেটা। তাহলে কৌণিক ভরবেগকে আমি এটা দিয়ে প্রকাশ করতে পারি অথবা এখানে এলও লিখতে পারি। এখন বিজ্ঞানী বোর বলতেছে এই যে কৌণিক ভরবেগের মান এটি কার সমানুপাতিক? এই যে কক্ষপথের এন তম কক্ষপথের সমানুপাতিক, অর্থাৎ আমি লিখতে পারি এল সমানুপাতিক এন। তার মানে 1 নম্বর কক্ষপথে যত হবে 2 নম্বর কক্ষপথে তার চেয়ে বেশি হবে। এবং এই সমানুপাতিক ধ্রুবকটা জিনিসটা কি? সেটা হলো এইচ বাই 2 পাই। অর্থাৎ কৌণিক ভরবেগ এত সংখ্যার গুণিতক আকারে সবসময় থাকবে, যেখানে এন এর মান প্রথম কক্ষপথের জন্য 1, এন এর মান দ্বিতীয় কক্ষপথের জন্য 2, তৃতীয় কক্ষপথের জন্য 3। তাহলে দেখেন যে এই যে এখানে এইচ এইচ কি বোঝাচ্ছে? এই বোঝাচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.627 গুণন 10⁻34 জুল সেকেন্ড। এন হলো আমার অখণ্ড সংখ্যা, অর্থাৎ এন প্রথম কক্ষপথের জন্য 1, দ্বিতীয় কক্ষপথের জন্য 2, তৃতীয় কক্ষপথের জন্য 3। আর হলো ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। বি হলো রৈখিক বেগ এবং এম হলো ইলেকট্রনের ভর। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রনগুলো কৌণিক ভরবেগ বিদ্যমান, সেগুলো কার সঙ্গে সম্পর্কিত? এইচ বাই টয় স্কয়ার সঙ্গে সম্পৃক্ত, যেটা আমাদের কৌণিক ভরবেগের মান। এটা হলো 2 নম্বর স্বীকার্য। এবং 3 নম্বর স্বীকার্য বলছে যে শক্তির শোষণ এবং বিকিরণ বর্ণালী সৃষ্টি। শক্তির শোষণ এবং বিকিরণ বর্ণালী সৃষ্টি আছে। শক্তির শোষণ এবং বিকিরণ বর্ণালী কিভাবে সৃষ্টি হয়? এখন দেখেন, যখন কোনো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে কক্ষপথে ঘুরতে থাকে তখন এ শক্তি বিকিরণ করে না। স্বাভাবিকভাবে এই শক্তি কি করে না? বিকিরণ করে না। তবে সে শক্তি শোষণ করতে পারে। তো সে কি যে কোনো পরিমাপের শক্তি শোষণ করবে? আসলে না, সে যে কোনো পরিমাপের শক্তি শোষণ করতে পারে না। সে কেবল নির্দিষ্ট পরিমাণের শক্তি শোষণ করতে পারে, এবং নির্দিষ্ট পরিমাণের শক্তি যখন সে শোষণ করবে তখন সে আর তার আগের অবস্থানে থাকবে না। সে কোথায় যাবে? তার থেকে একটু উপরের অবস্থানে চলে যাবে। বুঝতে পারলাম কি? যদি কোনো ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে তখন সে কি করবে না? স্বাভাবিকভাবে সে শক্তি বিকিরণ করে না বা ত্যাগ করে না। কেন? শক্তি হারালে সেই একসময় কি সে পতিত হয়ে, শক্তি হারালে একসময় সে নিউক্লিয়াসে পতিত হয়ে যেত। কিন্তু স্বাভাবিকভাবে সেই শক্তি শোষণ করে, কিন্তু শক্তি বিকিরণ করে না। তাহলে শক্তি শোষণ যে করে সে কি যে কোনো পরিমাপের শক্তি শোষণ করবে? যে কোনো পরিমাপের শক্তি সে শোষণ করবে না। শক্তি কেবল নির্দিষ্ট পরিমাপের শক্তি শোষণ করে, তার ফলে শক্তি সে উপরে শক্তি স্তরে চলে যাবে। তাহলে কোনো একটি ইলেকট্রন যখন নির্দিষ্ট পরিমাণে শক্তি শোষণ করে উপরে শক্তি স্তরে চলে যায়, আবার এই যে শক্তি শোষণ করলো ইলেকট্রনটি, উপরে শক্তি স্তরে চলে গেল, সে আবার শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করার শক্তি হারাবে। শক্তি হারালে কি হবে? সে কি আর আগের অবস্থানে ফিরে আসবে? না।
সে যে অবস্থানে ছিল সে অবস্থানে ফিরে আসবে, কিংবা তার থেকে নিম্ন অবস্থানে ফিরে আসতে পারে। যেটা আমরা এই যে এখানে বোঝাচ্ছি যে একটি ইলেকট্রন আগের শক্তি স্তরে ছিল, সে শক্তি এবারে বিকিরণ করে কোথায় গেছে, তার পূর্বের অবস্থান, তার থেকে নিম্ন অবস্থানে চলে গেছে। তাহলে এই যে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসতেছে, তখন কি করতেছে, শক্তি বিকিরণ করতেছে। আর শক্তি বিকিরণের দরুন যে ধরনের বর্ণালী সৃষ্টি হচ্ছে তাকে আমি বলছি বিকিরণ বর্ণালী। তাহলে আমি কি বলছি, এটাকে আমি বলছি বিকিরণ বর্ণালী। তাহলে আমরা এখান থেকে পাই যে দুই ধরনের বর্ণালী সৃষ্টি হয়। এক, শক্তি শোষণ করে যখন উপরের শক্তি স্তরে চলে যায় তখন হয় শোষণ বর্ণালী। দুই, শক্তি বিকিরণ করে যখন নিম্ন শক্তি স্তরে চলে যায় তখন হয় বিকিরণ বর্ণালী। হম তাহলে নিম্ন শক্তি স্তরকে যদি আমি E1 এবং উচ্চ শক্তি স্তরকে যদি E2 দ্বারা প্রকাশ করি, তাহলে আমি কি পাই? তাহলে আমি দেখেন, আমরা যেটা পাই সেটা হলো যে এই যে দেখেন, শক্তি এই দুটোর পার্থক্য যদি আমি করি, তাহলে E1 থেকে E2 যদি আমি বাদ দিই তাহলে বিকিরণ শক্তি পাবো, এবং E2 থেকে E1 বাদ দিলে শোষিত শক্তি পাবো। এবং এই যে বিকিরিত শক্তি এবং শোষিত শক্তির পরিমাপ আমরা প্লাঙ্কের সূত্র অনুযায়ী করি এইচ মিউ, যেখানে এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক এবং মিউ বা আপনি এটাকে এভাবে প্রকাশ করতে পারেন, ইজ ইকুয়াল টু এইচ এফ, ফ্রিকোয়েন্সি আসলে, হ্যাঁ, মানে ফোটনের কম্পাঙ্ক দ্বারা আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি পেলাম, যে শক্তি যে পরিমাণ শোষণ এবং বিকিরণ করে এই যে বর্ণালী সৃষ্টি হচ্ছে তা প্লাঙ্কের সূত্র অনুযায়ী এইচ মিউ দ্বারা প্রকাশ করা যায়। এই হলো বোর পরমাণু মডেলের স্বীকার্য, এই তিনটি বোর পরমাণু মডেলের স্বীকার্য, এবং এগুলি পরীক্ষায় আসে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবেন আপনি, যেটা শুরু করবেন তা হলো যে প্রথমে আপনাকে দিতে হবে যে বোর পরমাণু মডেলের তিনটি স্বীকার্য। হ্যাঁ, এভাবে প্রথম স্বীকার্য দিবেন এবং চিত্র সহ দিতে অবশ্যই পরীক্ষায় চিত্র সহ দিবেন, তাহলে পরীক্ষায় ভালো মার্ক পাওয়া যাবে, এবং এই স্বীকার্যগুলো দিলে আপনি মার্ক পাবেন। ঠিক আছে, তাহলে আসেন আমরা এই বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করি। দেখেন, তো বোর পরমাণু বলছে যে ইলেকট্রন যখন একটি শক্তি উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে চলে আসে তখন কি হয়, শক্তি বিকিরণ করে, এবং বিকিরণ করার দরুন যে বর্ণালী সৃষ্টি হয় তা হলো বিকিরণ বর্ণালী। এবং একটি মাত্র বর্ণালী লেখা পাওয়ার কথা, কারণ একটি ইলেকট্রন শক্তি ত্যাগ করলে একটি মাত্র বর্ণালী লেখা পাওয়া যাবে, কিন্তু প্রকৃতপক্ষে উচ্চ তড়িৎ বিশ্ব মানে বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাথে দেখা গেছে যে আসলে একটি বর্ণালী পাওয়া যায় না, এই একটি বর্ণালীর মাঝে অনেকগুলো সূক্ষ্মতর লেখার সমষ্টি, যেগুলো আসলে আহ বোর পরমাণু মডেল অনুসারে পাওয়ার কথা ছিল না, কিন্তু আসলে পাওয়া যায়। তার মানে এটা অবশ্যই সীমাবদ্ধতা, ঠিক কিনা? এবার দ্বিতীয় সীমাবদ্ধতা দেখেন, বোর পরমাণু অনুসারে যথেষ্ট সহজতার সাথে হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করা গেলেও বহু ইলেকট্রন বিশিষ্ট বিভিন্ন বর্ণালী ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করা গেলেও একের অধিক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী সে কি করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। তাহলে 3 নম্বর স্বীকার্য দেখেন, যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আমরা কি জানি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আমি জানি যে একই সাথে কোনো বস্তুর অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়। হ্যাঁ, তাহলে একই সাথে কোনো বস্তু যদি অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা না যায়, তাহলে ইলেকট্রন যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে আসলে সেটা আপনি কিভাবে বলবেন? দেখেন, স্থির কক্ষপথ বলা যেতে পারে না। এই যে দেখেন, ইলেকট্রন যে আবর্তন পথকে স্থির কক্ষপথ বলা যেতে পারে না, কেননা ইলেকট্রন যদি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে তাহলে তার অবশ্যই কি আছে, ভরবেগ আছে। এখন আমরা জানি যে ইলেকট্রনের ক্ষুদ্র কণাগুলি, এত ক্ষুদ্র কণার আসলে কখনোই একই সঙ্গে ভরবেগ এবং অবস্থান নির্ণয় করা সম্ভব হয় না, যার ফলে আমরা এটা বলতে পারি না যে আসলে ইলেকট্রন গুলো আবর্তন স্থির কক্ষপথ। ঠিক আছে, এবং মৌলের পর্যায়ভিত্তিক শ্রেণীবিন্যাস এবং মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে বোর পরমাণু মডেল সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। যে মৌলগুলো কিভাবে থাকবে, একের পরে কিভাবে থাকবে, এগুলো আসলে বোর পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি না। আবার বোর পরমাণু মডেল সাহায্যে বর্ণালী রেখার যে তীব্রতা নির্ণয় করা যায় না, এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট কক্ষপথে যে পরিভ্রমণ করে, কিন্তু তরঙ্গ বর্গবিদ্যার সাহায্যে ইলেকট্রন চতুর্দিকে একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে, এই ক্ষেত্রে দূরত্ব সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায় না। এই কয়েকটি সীমাবদ্ধতা দিলে ইনশাল্লাহ আহ আশা করা যায় ভালো মার্ক পাওয়া যাবে। তাহলে এই হলো আমাদের বোর পরমাণু মডেল। তো আসেন আমরা দ্বিতীয় কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি। দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে হাইড্রোজেন পরমাণু কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। কি বললাম বলো দেখি।
হাইড্রোজেন কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। আচ্ছা, তাহলে দেখেন, যখন কোনো পরমাণুর নিউক্লিয়াসে কেন্দ্র করে বাইরের কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে, যদি আমি এটা নিউক্লিয়াস বলি এবং এখানে যদি আমি একটা ইলেকট্রন কল্পনা করি, তাহলে নিউক্লিয়াস কি চার্জ বিশিষ্ট? অবশ্যই পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট, তাই না? এটা আমাদের কোশ্চেন। হ্যাঁ, যে হাইড্রোজেন, কোশ্চেনটা আসবে এইভাবে যে হাইড্রোজেন পরমাণু কক্ষপথের ঘোর মানে ব্যাসার্ধ সমীকরণ নির্ণয় করে। তাহলে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং বাইরের কক্ষপথে যে ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। আচ্ছা, আমরা কুলম্বের সূত্র অনুসারে জানি যে বিপরীত চার্জগুলো সবসময় কি করে? পরস্পরকে আকর্ষণ করে। বিপরীত চার্জগুলো পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে দেখেন, একটি ইলেকট্রনের ভর যদি এম হয় এবং এর গতিবেগ যদি ভি হয় এবং এন তম কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ এই যে এখান থেকে যে ব্যাসার্ধের মানটা যদি আর হয়, তাহলে আমরা কি বলতে পারি? এই যে নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসের চার্জের পরিমাণ কত হবে? নিউক্লিয়াসের চার্জের পরিমাণ জেটি হবে। জেটটা কি? জেট হলো প্রোটন সংখ্যা। কেননা একটি প্রোটন সংখ্যা তার ইলেকট্রন যত পরিমাণ চার্জ থাকে ঠিক সম পরিমাণ, কিন্তু এটা পজিটিভ চার্জ বিশিষ্ট। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসে তার প্রোটন সংখ্যার ইলেকট্রন সংখ্যার প্রোটন সংখ্যার চার্জের সমপরিমাণ থাকবে, যেটা ইলেকট্রন সংখ্যার সাথে গুণিত হবে। তাহলে নিউক্লিয়াসের চার্জের পরিমাণ জেড ই, এবং বাইরের কক্ষপথে যে ইলেকট্রন চার্জে আছে তার চার্জের পরিমাণ কি? ই, শুধু ই। ঠিক আছে কিনা? তাহলে কুলম্বের সূত্র অনুসারে যদি আমি কুলম্ব বল কথা কল্পনা করি, তাহলে কি লিখতে পারি? জেড ই নিউক্লিয়াসের চার্জ গুণন ই, এটা ইলেকট্রনের চার্জ, ডিভাইডেড বাই, এবং এদের মধ্যবর্তী দূরত্ব আর স্কয়ার। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? জেড ই স্কয়ার বাই আর। হ্যাঁ, জেড ই স্কয়ার বাই। ভাইয়া, ভাই জেড ইটা ওটা আরেকবার একটু বোঝান। জি, ওই যে নিউক্লিয়াসের যে জেড ইটা লিখলেন ওইটা আরেকবার একটু ক্লিয়ার করেন। আচ্ছা, এই যে জেড এর কথা বলতেছেন, জি জি। দেখেন নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, প্রোটনের সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা সমান। প্রোটন সংখ্যা কার সমান? পারমাণবিক সংখ্যা সমান। এবং নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। তো নিউট্রন তো চার্জ নিরপেক্ষ, এর তো আর চার্জ নাই। একমাত্র নিউক্লিয়াসের চার্জের পরিমাণ কিভাবে নির্ণয় করি? আমরা সেটা প্রোটন সংখ্যা দ্বারা। আর আমরা জানি স্বাভাবিক অবস্থায় একটি নিউক্লিয়াসের ভিতরে তত পরিমাণে প্রোটন থাকে তার পারমাণবিক সংখ্যা সমান। ঠিক আছে? তাহলে প্রোটন সংখ্যা যদি জি ই হয় এবং এই যে চার্জ আছে, আমরা জানি এই যে কার সংখ্যা গুণিতক ইলেকট্রনের সংখ্যা। কারণ ইলেকট্রনের যে পরিমাণ চার্জ এবং প্রোটনের চার্জ কি সমান? আমরা জানি কিনা? অবশ্যই সমান, কিন্তু জি তার জি। চিহ্নযুক্ত। ইলেকট্রনের চার্জ মাইনাস এবং প্রোটনের চার্জ পজিটিভ। ঠিক আছে? প্লাস। হ্যাঁ, প্রোটন সংখ্যা যদি আপনার ধরেন 10 হইলো বা 5, ধরলাম যে প্রোটন সংখ্যা 5টা, তাহলে তার সঙ্গে চার্জ গুণ করতে হবে না? তাহলে তো আমি মোট চার্জের পরিমাণ পাবো, তাই তো? জি বলেন কি? তাহলে আমরা বুঝেছি যে যে কোনো পরমাণুর ক্ষেত্রে যে পরিমাণ চার্জ থাকবে, অর্থাৎ প্রোটন সংখ্যা, তার সঙ্গে ইলেকট্রনটা গুণ করতে হবে, তাহলে আমি নিউক্লিয়াসের চার্জ পাবো। ঠিক আছে? জি আচ্ছা, তাহলে নিউক্লিয়াসের চার্জ এবং বাইরের কক্ষপথে ইলেকট্রনের চার্জ, এই দুটোর গুণফল এবং তার মধ্যবর্তী ব্যাসার্ধের আহ, বর্গ, এটা আমরা কি জানি? এটা কুলম্বের সূত্র অনুসারে জানি আমরা। বুঝা গেছে কি? জি জি। আচ্ছা, তাহলে এখন দেখেন, আবার যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন তার কি থাকে? যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তার আমরা জানি দুটি বেগ। একটি হলো কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল নামে একটা কথা আছে। ঠিক আছে? তাহলে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন যে কেন্দ্র বিমুখী বলের কথা যদি আমি বলি, সেটা কি? এমভি স্কোয়ার বাই আর। এবং দেখেন, এই যে কুলম্বের বল, কুলম্বের বল ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে কার্যকর, এবং তারা পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এবং ইলেকট্রন যখন বাইরের কক্ষপথে ঘুরতেছে তখন সেই কেন্দ্র বিমুখী বলের জানানোর কারণে বাইরের দিকে ছুটে যেতে চাচ্ছে। কিন্তু এই যে কেন্দ্র বিমুখী বল এবং নিউক্লিয়ার কুলম্ব বল, এই দুটি সমান হওয়ার কারণে সে নির্দিষ্ট কক্ষপথে কি করতেছে? ঘুরতেছে। দেখেন, আমরা প্রথমে যেটা পাইলাম আগের সমীকরণে, পূর্বের পেজে, এফ ইজ ইকুয়াল টু জেড এ স্কোয়ার বাই আর। তাহলে এই বল এবং এই বল অবশ্যই সমান। তাহলে এই বল এবং এই বল যদি অবশ্যই সমান হয়, তাহলে আমি অবশ্যই লিখতে পারি জেড এ স্কোয়ার বাই আর স্কোয়ার বাই এম ভি স্কোয়ার বাই আর। এবং এখান থেকে দেখেন, যদি আমি এই যে এখানে একটা আর আছে, কয়টা? একটা। এখানে আছে আর কয়টা? দুইটা। তাহলে একটা আর ক্যান্সেল।
একটা আর ক্যান্সেল হয়ে যায়, এবং এখান থেকে আমি লিখতে পারি ভি, আপনি যদি করেন আর গুণ করেন তাহলে কি থাকে, আর গুণন, এই যে আর আর গুণ, হ্যাঁ এই আর আর গুণ, আর গুণন জেড এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার আর স্কোয়ার। তাহলে একটা আর যদি ক্যান্সেল হয়ে যায় এখান থেকে, তাহলে কি থাকে এখানে, এখানে শুধু থাকবে জেড এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার আর। তাহলে আর এর মান যদি আমাকে বের করতে হয়, তাহলে আর সঙ্গে এটা গুণ অবস্থায় আছে, তাহলে অবশ্যই এটা ভাগ হয়ে যাবে, যেটা এখানে হয়ে গেছে। তাহলে আমি এটা কি পেলাম, এটা বেগের সমীকরণ পেলাম। ঠিক আছে, তাহলে আবার আমরা কিছুক্ষণ আগে যেটা দেখে আসলাম সেটা হলো যে যদি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তার কি থাকে, তখন তার অবশ্যই কেন্দ্র, সরি, তখন তার কৌণিক ভরবেগ থাকে, যেটা কত, এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টয়েস পাই। ঠিক আছে, তাহলে এটা যদি আমার কৌণিক ভরবেগ হয়, তা আর এই যে আমি সমীকরণে বেগের মান পাইলাম, আচ্ছা দেখেন আমি একটু বুঝাই। তাহলে আমি এই যে আমাকে এই ভির সঙ্গে মিলাতে হবে, যার ফলে আমি এই ভিটাকে কি করলাম, রাখি দিলাম। ভিটাকে রেখে দিয়ে এর সঙ্গে যেগুলো গুণ অবস্থা ছিল এম এবং আর, সেটাকে পাঠিয়ে দিলাম। তাহলে কি হলো, উপরে এন এইচ গুণ হয়ে গেল, এন এর এইচ গুণ হয়ে গেলে এন এইচ হয়ে গেল, এবং এম বি নিচে আসে টয়েস বাই এম ভি এম আর হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমি এটাকে এরপরে বর্গ করলাম, এই পাশে আমি যদি বলি বর্গ করি, হ্যাঁ বর্গ করে, বর্গ কেন করলাম দেখেন, এখানে আমাকে ভি স্কোয়ার নামে একটা টার্ম আছে, হ্যাঁ ওই জন্য এই বাম পাশগুলো সমান করার জন্য আমি এটা পুরো রাশিটাকে বর্গ করলাম, পুরো রাশিটাকে বর্গ করে এই পাশে ভি স্কোয়ার হয়ে গেল, এই পাশে এন এর উপর স্কোয়ার, এইচ এর উপর স্কোয়ার, টু এর উপর স্কোয়ার দিলে 4, পায়ের উপর স্কোয়ার দিলে পাই স্কোয়ার, এভাবে হয়ে গেল। তাহলে এখন আমি 2, 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণের বাম পাশ যদি সমান হয়, তাহলে ডান পাশ অবশ্যই সমান। বুঝতে পারলাম কি, যদি বাম পাশ সমান হয় তাহলে ডান পাশ অবশ্যই সমান। তাহলে আমি 3 এবং 4 নম্বর সমীকরণ থেকে পাই, দেখেন জেড এ স্কোয়ার এম আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই টয়েস পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে কি বের করতে হবে বলেন দেখি, এখান থেকে আমাকে যেটা বের করতে হবে সেটা হলো আর এর মান, আর মানে ব্যাসার্ধের মান, রাইট। তাহলে ব্যাসার্ধের মান বের করতে গেলে কি করব? যার মান বের করবো তাকে আমি এক পাশে রাখবো, আর বাকিগুলোকে কি করব, তার সঙ্গে যেগুলো গুণ অবস্থায় ছিল কিংবা ভাগ অবস্থায় সেগুলো সমানের পাশে পাঠিয়ে দিবে। তাহলে দেখেন এখানে একটা আর আছে এবং এখানে একটা আর আছে, আর স্কোয়ার আছে। তাহলে এখানকার একটা আর এবং এখানকার একটা আর স্কোয়ার যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে কি থাকে, আমি যদি এই রাশিটাকে লিখি তাহলে দেখেন, তাহলে এখানে কি থাকে দেখেন, জেড এ স্কোয়ার বাই এম, আর তো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কি থাকে, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর। তাহলে আমি কার মান বের করবো, আর এর মান বের করবো। তাহলে দেখেন আমি যদি আর গুণ করি এই পাশে, কোনাকুনি গুণ করি, তাহলে কি থাকে, আর জেড ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার এম, এবং তার সঙ্গে এগুলো গুণ অবস্থায় আছে, হ্যাঁ এগুলো কিন্তু গুণ অবস্থায় আছে। বুঝা গেছে কি, যদি আমি এগুলো গুণ অবস্থা নাও রাখি তাহলে দেখেন আমি এই পাশে ভাগ অবস্থা রাখতে পারি, শুধু আরটাকে আমি এই পাশে গুণ করে দিলাম, আমি আরটাকে শুধু এই পাশে গুণ করে দিলাম, তাহলে কি থাকলো এখানে 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, আরটাকে গুণ করে দিলাম এবং এই যে এমটা ছিল সেটাকে এই পাশে গুণ করে দিলাম। তাহলে এখানকার একটা এম আর এখানে দুটা এম, একটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে কি থাকে, শুধু এম। বুঝা গেছে কি, তাহলে শুধু এম যদি থাকে তাহলে আমি এখন আর ইজ ইকুয়াল টু, উপরে কি থাকবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার, উপরে তো আর এম নাই, আর নিচে কি থাকবে, 4, সরি আমি একটু আলাদা করে লিখতেছি, আমি উপরে একটু লিখতেছি, হ্যাঁ দেখেন এই পাশে দেখেন, আর জেড ই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ছিল আমার, এন স্কোয়ার এইচ স্কোয়ার এম ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। তাহলে আমি আর এর মান বের করবো, চলো, চলো। তাহলে আর এর মান বের করতে গেলে কি করতে হবে, আর কে আমি রাখে দিলাম, আর এই যে জেড যেহেতু আর এর সঙ্গে গুণ অবস্থা ছিল এটা ভাগ হয়ে যাবে, তাহলে কি থাকলো, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার জেড ই স্কোয়ার। ঠিক আছে, দেখেন সেটা হলো এই যে এটা,
বুঝা গেছে কি ইকুয়েশনটা? আমাকে একটু জানান। হ্যাঁ, জি ভাইয়া, আচ্ছা অত ই না করে ভাইয়া ওই উভয় পক্ষ থেকে এম আর দ্বারা ভাগ করে দিয়ে তারপর আপনার আরটা ওই পাশে নিয়ে গেলে একবারে 3 লাইনে হয়ে যেটা যাচ্ছে আপনার ভাইয়া। সুবিধা হয়, যেটা বুঝতে সুবিধা হয় সেটাই করবেন, ঠিক আছে? তাহলে এখন জি বলছিলাম একান্ত। যে হাইড্রোজেন পরমাণুর জন্য আসলে আর এর মান ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি? হাইড্রোজেনের জন্য আমরা জানি জেটের মান কত, পারমাণবিক সংখ্যা কত, 1, তাই না কি? তাহলে হাইড্রোজেনের যদি পারমাণবিক সংখ্যা 1 হয়, তাহলে আমি এই জেটের মান 1 বসাই দেবো, তখন আমার আর এর মান কি থাকবে? আর এর মান তখন শুধু এখানে থাকবে আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। বুঝা গেছে? যদি আপনার শুধু হাইড্রোজেন বর্ণালীর কথা, মানে হাইড্রোজেন পরমাণুর কথা বলে, তখন আমাকে জেডটা আলাদা করে 1 লিখতে হবে। আর যদি বলে এমনিতেই শুধু ব্যাসার্ধের মান বের করতে পারে, তখন জেডটা আলাদা করে লিখতে হবে না। বুঝা গেছে কি? জি আচ্ছা, তাহলে এভাবে আমরা কোনো পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। এখন আসেন আমরা আহ এরপরের কোশ্চেনে চলে যাই। এরপরের কোশ্চেনটা ছিল যে হাইড্রোজেনের এনতম কক্ষপথের আমরা ব্যাসার্ধ প্রথমে নির্ণয় করলাম, এবার আমরা এনতম কক্ষপথের শক্তি নির্ণয় করব, মানে ইলেকট্রন গুলো আসলে কিভাবে শক্তি নিয়ে থাকে। তাহলে দেখেন, ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, তার দুটি বেগ থাকে বা দুটি গতিশক্তি থাকে, না সরি দুটি শক্তি থাকে, একটা হলো গতিশক্তি আর একটা হলো স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি কাকে বলে? বস্তুর গতির জন্য যে ধরনের শক্তি তাকে আমরা গতিশক্তি বলি, এবং বস্তুর অবস্থানের জন্য যে ধরনের শক্তি থাকে তাকে আমি কি বলছি? স্থিতিশক্তি। তাহলে আমরা জানি গতিশক্তির সমীকরণ কি হাফ এম ভি স্কোয়ার, স্বাভাবিকভাবে জানি, যেটা বস্তুর ভর এম এবং বেগ হলো বস্তুর ভি। তাহলে এম ভরের কোনো বস্তু যদি ভি বেগে ঘূর্ণনশীল থাকে বা চলতে থাকে, তাহলে তার গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। এবং এই স্থিতি শক্তিটা হলো, এই যে আমার একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরের কক্ষপথে যখন ইলেকট্রনরা ঘুরতেছে, তখন এই যে এই দুটোর মধ্যে যে আকর্ষণ, আমার স্থিতি শক্তি, হ্যাঁ, সেটা হলো আমার ই। সেটা কি আমরা জানি? স্থিতি শক্তি কি? চার্জের গুণফল জেড ই গুণন ই ইজুকাল টু আর, সেখান থেকে আসছে জেড ই স্কোয়ার বাই আর। যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ওই জন্য আমরা এখানে কি নিছি? মাইনাস নিচ্ছি, কেননা প্রোটনের চার্জ পজিটিভ এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই দুটা প্লাস মাইনাস হয়ে গেলে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। বুঝতে পারলেন কি? আচ্ছা, তাহলে এখন দেখুন, এটা আমার মোট শক্তি যখন, ভাইয়া, আরেকবার একটু বলেন। জি জি, আচ্ছা আরেকবার একটু বুঝাচ্ছি, দেখেন। স্থিতিশক্তিটা বলেন। আমরা জানি Q1 এবং Q2 গুণফল যদি দুটি চার্জ হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমরা কি জানি? স্থিতি শক্তি। এটা আমরা জানি। হ্যাঁ, মানে স্থিতি শক্তি মানে এটা আমার আহ দুই ধরনের শক্তি আছে না, বিভব শক্তি আর আহ, আমরা চার্জের বিভব শক্তি পাই না, সেটা হলো ইপি। একটা হলো ভি আর একটা হলো ইপি। হ্যাঁ, এই স্থিতি শক্তি দুটো চার্জের গুণফল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে চার্জ বলতে কি বোঝায়? এখানে চার্জ বলতে নিউক্লিয়াসের চার্জ, আর একটা চার্জ কি? ইলেকট্রনের চার্জ। তো নিউক্লিয়াসের চার্জ হলো, আমরা কিছুক্ষণ আগে পড়লাম, জেড ই, মানে প্রোটন সংখ্যা এবং তার চার্জের গুণফল। এবং ইলেকট্রনের চার্জ তো ইলেকট্রনের চার্জ ই। তাহলে যেহেতু এই দুটার চার্জ, মানে Q1 যদি আমার জেড হয়, জেড ই হয়, এবং Q2 যদি ই হয়, তাহলে জেড এবং ই এবং গুণ করলে কি থাকে? জেড ই স্কোয়ার। এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হলো পরমাণু ব্যাসার্ধ। এবং মাইনাসটা কোথা থেকে আসছে? মাইনাস আসছে ইলেকট্রনের চার্জের কারণে, কেননা প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস গুণ করলে কি থাকে? মাইনাস থাকে। তাহলে এটা হলো আমার স্থিতি শক্তি। তাহলে ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, তখন দুই ধরনের শক্তি থাকতেছে, একটা হলো গতিশক্তি আর একটা হলো স্থিতি শক্তি। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে জি এখন দেখেন, আগের ইকুয়েশনটা একটু আমি নিচে নামাচ্ছি। দেখেন, এই যে হাফ এম ভি স্কোয়ার জেড স্কোয়ার বাই আর, আবার আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, কিছুক্ষণ আগে কি দেখে আসলাম? যে ভি, সরি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর। তাহলে আমি যদি এখানে ভি এর স্কোয়ার মানটা রিপ্লেস করে দেই এটা দ্বারা, তাহলে কি দাঁড়ায় সমীকরণটা? দ্বারায় এই যে এটা দেখেন, হাফ তো হাফ, এম তো আছে, ভি স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখলাম? জেড স্কোয়ার বাই এম আর। আর মাইনাস এই যে এই প্লাস এবং এই মাইনাস গুণ করে মাইনাস হয়ে গেছে, এবং জেড স্কোয়ার বাই আর হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তাহলে এই পাশে এই এম আর এই এম ক্যান্সেল,
অর্থাৎ দাঁড়ান দেখাচ্ছি আমি, মানে এম আর এম ক্যান্সেল ক্যান্সেল হয়ে গেলে কি থাকে, শুধু জেড স্কোয়ার এম আর, মানে হাফ জেড স্কোয়ার বাই শুধু আর থাকে, আর এই পাশে হাফ জেড স্কোয়ার আর। তাহলে যদি কোনো বস্তু ধরেন যে হাফ এ মাইনাস এ, তাহলে কি থাকে, অবশ্যই মাইনাস হাফ এ। দেখেন এই রাশিটা এবং এই রাশিটা সমান, যদি এই দুটা রাশি সমান হয় তাহলে আমি কি লিখতে পারি, এই দুটা মানে সেম একই জিনিস, অর্ধেক থাকবে মাইনাস, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে হাফ জেড এ স্কোয়ার বাই আর, যেটা আমাদের আলাদা করে লিখছি। দেখেন জেড স্কোয়ারের নিচে টুটা দিয়ে দিছে এবং আরটাকে আলাদা করে লিখছে। আরটা আমি আলাদা করে কেন লিখছি, দেখেন আরটা আলাদা করে লেখার কারণ হলো যে আমরা কিছুক্ষণ আগে ব্যাসার্ধের সমীকরণ পেয়ে আসলাম। তাহলে ব্যাসার্ধের সমীকরণ কি ছিল, আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এস স্কোয়ার বাই টয়েস পাই স্কোয়ার, সরি 4 পাই স্কোয়ার এম স্কোয়ার জেড। তাহলে আর যেহেতু নিচে আছে, মানে বিষয়টা এরকম যে 1 বাই আর আছে, তাহলে আর এর মানটা কিভাবে বসবে, 1 ডিভাইডেড বাই আর এর মান যদি আমি বসাই এন স্কোয়ার এস স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, সরি এম স্কোয়ার পি স্কোয়ার জেড। হ্যাঁ, তাহলে এখন দেখেন এই যে একটা সমীকরণ উপরে 1 আছে আর নিচে এগুলো রাশি, তাহলে আমরা কি এটাকে কি করতে পারি, অবশ্যই উল্টা দিতে পারি, অর্থাৎ নিচের সময় রাশিটা উপরে চলে যাবে এবং উপরের রাশিটা নিচে থাকবে, সেটাই এখানে করা হয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো আমি যদি এখানে গুণ করে দেই, তাহলে দেখেন গুণ করে দিলে কি থাকে, গুণ করে দিলে যেটা থাকে সেটা হলো, এই যে এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এরা আসলে ই 4 হবে না, এটা ই স্কোয়ার হবে। হ্যাঁ, আপনারা একটু ঠিক করে নেবেন। এই যে দেখাচ্ছি আমি, এই যে এখানে যে ই 4টা দেওয়া হয়েছে, এটা আসলে ই 4 হবে না, ঠিক আছে, এটা হবে ই স্কোয়ার, এবং এই স্কোয়ার এবং এই স্কোয়ার গুণগুলো আসলে ই 4 হবে। বুঝা গেছে কি? তাহলে এইভাবে আমরা কোনো ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে পারি। তাহলে কোন, ভাইয়া জি বলেন। বলতেছি এই যে আপনার যে ব্যাসার্ধের যে সমীকরণ তারপর বেগের যে সমীকরণ, এটাকে আমাদের যখন এই শক্তি নির্ণয়ের আসবে তখন কি আমাদের ওইটা প্রতিবেদন করে দেখাতে হবে না মুখস্থ রাখলেই হবে? এখন আপনার যদি কোশ্চেন ধরেন যে কোশ্চেনটা একটু কম মার্কের আসে, সেক্ষেত্রে আপনি ব্যাসার্ধ সমীকরণ আলাদা করে নির্ণয় করবেন না, কিন্তু যদি কোশ্চেন আসে ধরেন যে 10 মার্কের আসছে কিংবা 7 মার্কের, সেক্ষেত্রে আপনি আগে প্রথমে ব্যাসার্ধ নির্ণয় করবেন, তারপরে স্থিতিশক্তি নির্ণয় করবেন। বুঝতে পারলেন কি? আচ্ছা, ধাপে ধাপে করতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আবার যদি এমন থাকে যে আপনাকে বলছে যে ব্যাসার্ধ এবং আহ, সমীকরণ নির্ণয় করতে বলছে, ওই সঙ্গে আপনার শক্তির সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে তো অবশ্যই দুটা করতে হবে। আর যদি মনে করেন আর যে আমি, ডিরেক্টলি শক্তি, হ্যাঁ বলেন। ডিরেক্টলি যদি শুধুমাত্র শক্তির সমীকরণ নির্ণয় করতে বলে তারপরেও কি আমাদের ওই ব্যাসার্ধটা বের করে নিতে হবে? না, ব্যাসার্ধ আসলে তখন লাগবে না, তখন আপনি ব্যাসার্ধ ছাড়া করতে পারেন, ব্যাসার্ধ মুখস্থ করে লিখতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এত কষ্ট করে মুখস্থ করতে পারবো না, আমি আসলে সমীকরণ সমাধান করবো, তাহলে তো খুব ভালো হয়। ও আচ্ছা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে, আচ্ছা কিছুক্ষণ পর আমাদের আসলে কেটে যাবে লাইনটা, আবার জয়েন হবেন 1 মিনিট পরে। তাহলে মানে বুঝতে পারছেন কি আমি যে পড়াচ্ছি? জি জি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা ইকুয়েশন সমাধান করতে পারি। এখন দেখেন পরীক্ষায় আপনার অনার্সে কিন্তু আসলে এদের মান কখনো নির্ণয় করতে বলবে না। মানে ইন্টারমিডিয়েটে যেমন একটা ইকুয়েশন দিয়ে বলে যে এটা সমীকরণ, মান বিভিন্ন মান দিয়ে আপনাকে মান নির্ণয় করতে বলছে, অনার্সে এসে আপনাকে একটা মান নির্ণয় করতে বলবে না, খুব কম পরিমাণে মান নির্ণয় করতে হয়, সব সময় ইকুয়েশন সলভ করতে হয়। মনে রাখতে হবে অনার্সে কি করতে হয়, ইকুয়েশন সলভ করতে হয়। হ্যাঁ, তাহলে অবশ্যই ইকুয়েশন গুলো আপনাকে খুব ভালোভাবে বুঝে মুখস্থ করতে হবে, তাছাড়া হবে না। লাইট বন্ধ করে দিস। তাহলে দেখেন আমরা এর পরবর্তী একটা লাস্ট কোশ্চেন ছিল আমাদের, এই সমীকরণটা ডি ব্রোগলির ইকুয়েশন। তাহলে ডি ব্রোগলি ইকুয়েশনটা কি বলতেছে আসলে, তো ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র কণাগুলোর আসলে দুই ধরনের ধর্ম আমরা দেখতে পাই, একটা হলো কণা ধর্ম, একটা হলো কণা ধর্ম, আর একটা হলো তরঙ্গ ধর্ম। হ্যাঁ,
তো তরঙ্গ ধর্ম জিনিসটা কি আর কণা ধর্ম জিনিসটা কি সেটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখেন, তো কোনো বস্তু কণা তখনই হবে যখন বস্তুর ভর আছে। আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম যদি কণার কথা কল্পনা করেন, ধর আপনার চোখের যেটা দেখতে পাচ্ছেন সেটা যদি একটা সরিষা হয়, অবশ্যই তার কি আছে? অবশ্যই তার ভর আছে। হ্যাঁ, তার এম আছে, ভর আছে। তাহলে যদি কোনো বস্তুর ভর থাকে তাহলে অবশ্যই তার কণা ধর্ম আছে, তাই তো? আবার যদি কোনো বস্তু তরঙ্গ থাকে, যেমন আপনি যদি আলোর কথা বলেন, আলো আমাদের যে পৃথিবীতে আসে সেগুলো কিসে আসে? তরঙ্গ আকারে আসে অবশ্যই। এবং আপনি যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন এখন, তো আপনার কানে যে আপনার মাইক্রোফোন থেকে বা ইয়ারফোন থেকে যে কোনো কথাগুলো যাচ্ছে অবশ্যই সেগুলো কি আকারে? তরঙ্গ আকারে। তো যেখানে তরঙ্গ আছে সেটা হলো তরঙ্গ ধর্ম, আর যার বস্তু কণার ভর আছে তার হলো কণা ধর্ম। তো বলছে যে ব্রগলি যে ইলেকট্রনের ন্যায় অতি ক্ষুদ্রতর কণাগুলোর আসলে শুধু কণা ধর্ম কিংবা শুধু তরঙ্গ ধর্ম বিদ্যমান নয়, আসলে একই সঙ্গে দুটো ধর্ম বিদ্যমান, কণা ধর্ম বিদ্যমান, তরঙ্গ ধর্ম বিদ্যমান। দেখেন আমরা জানি আইনস্টাইন যখন প্রথম আলো নিয়ে গবেষণা করেন তখন তিনি প্রথমে আলোটাকে কণা ধর্ম হিসাবেই কল্পনা করেন এবং তিনি বলেন যে আসলে আলো কণা ধর্ম হলেও আলো একটি মানে ভরবিহীন কণা, যার কোনো ভর নেই। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আসলে ডি ব্রগলি যখন আমরা ইকুয়েশনটা জানি সেটা কি, সেটা যে আসলে একই সঙ্গে কোনো বস্তু কণা ধর্ম আছে এবং কি আছে? তরঙ্গ ধর্ম আছে, যেটাই আমরা এই যে দেখেন দ্বৈত প্রকৃতি যেটাকে বলছে, মানে দুটা প্রকৃতি আছে, একটা হলো কণা ধর্ম, একটা হলো তরঙ্গ ধর্ম, সেটাকে আমি বলছি ডি ব্রগলির সমীকরণ। তাহলে ডি ব্রগলি ইকুয়েশন সলভ করার জন্য যেটা আমরা ফাইন্ড করতে হবে সেটা হলো দেখেন, আহ, এই যে দেখেন কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স অনুসারে আমরা কি জানি একটি ফোটনের শক্তি সেটা কি? এইচ মিউ। যেখানে মিউটা কি দ্বারা, মিউ মানে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এটাকে আপনি এফ দ্বারা প্রকাশ করতে পারেন, যেটা এইচ এফ। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি মিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, যেহেতু এই ফোটনের শক্তিটা আসলে ম্যাক্স প্লাঙ্কে আবিষ্কার করেছেন, সেই জন্য এটাকে প্লাঙ্কের ধ্রুবক অনুসারে বলা হয়। তাহলে একটি ফোটনের শক্তি আসলে এইচ মিউ, এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এফ হলো কম্পাঙ্ক। এবং আমরা জানি আইনস্টাইনের ভর শক্তি, এটা একটি যুগান্তকারী সমীকরণ, সেটা আমরা সবাই জানি, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, যেটা হলো আলোর বেগ এবং বস্তুর ভর। তাহলে দেখেন একটা ফোটনের শক্তি যদি এটা হয় এবং আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ যেটা হয়, যদি দুটাই শক্তি হয় তাহলে আমি অবশ্যই লিখতে পারি এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ সমান। কেননা দুটাই কি রিপ্রেজেন্ট করতেছে? দুটাই আসলে শক্তি রিপ্রেজেন্ট করতেছে। তাহলে শক্তি যদি রিপ্রেজেন্ট করে তাহলে অবশ্যই ডান পাশ আমার সমান, যেহেতু আমার বাম পাশ সমান। তাহলে আমি এক এবং দুই নাম্বার ইকুয়েশন থেকে লিখতে পারি এম সি স্কোয়ার গুণন এইচ মিউ। তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখেন, এম সি স্কোয়ারটাকে আমি অবশ্যই এভাবে লিখতে পারি, ইজ ইকুয়াল টু এইচ মিউ। আবার এখান থেকে এম সি করে যদি রাখে যায় এবং সিটাকে যদি ভাগ করে দিই এই পাশে, তাহলে কি থাকে? এইচ মিউ বাই সি, যেটা হলো এটা। আবার দেখেন এটা যদি বস্তুর ভর হয় এবং যদি বস্তুর বেগ হয়, আমরা কি জানি? বেগ এবং ভর, মানে ভর এবং বেগের গুণফল হলো ভরবেগ। তাহলে এটা হলো প্রোটনের ভরবেগ, যেটা তাহলে প্রোটনের ভরবেগ কি? পি ইজ ইকুয়াল টু এইচ মিউ বাই সি। সিটা কি? সি হলো আমার আলোর বেগ। আবার আমরা জানি দেখেন, এটা কি, যে কোনো বস্তু যখন বেগ থাকে, তরঙ্গ এফ থাকে, তরঙ্গ মানে ফ্রিকোয়েন্সি থাকে এবং তরঙ্গ দৈর্ঘ্য থাকে। হ্যাঁ, তাহলে কোনো বস্তুর ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল কি জানি? সরি, বস্তু না, আসলে তরঙ্গের, তরঙ্গের ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য গুণফল ইজ ইকুয়াল টু তরঙ্গের বেগ। ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই ল্যাম্বডা দ্বারা আসলে বোঝাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি মিউ দ্বারা বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি, এবং সেটা যদি বেগটা বোঝাচ্ছে আমার, সেটা আলোর বেগ। ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু এফ ল্যাম্বডা। সমীকরণটা আসলে এখানে আমি বলতেছি সি ইজ ইকুয়াল টু এফ ল্যাম্বডা মিউ। বোঝা গেছে কি? এইটা আর এটা সমীকরণ একই, কিন্তু আমরা এখানে বেগটাকে আলোর বেগ কল্পনা করতেছি আর ফ্রিকোয়েন্সিটা আলাদা করে লিখতেছি, এছাড়া কিছুই না আসলে। এবং এই তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা স্বাভাবিকভাবে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলছি, কেননা আমরা ইকুয়েশন সলভ করছি ডা ব্রগলি, ব্রগলির ইকুয়েশন সলভ করছি, ওই জন্য আমরা ল্যাম্বডাটাকে বলছি আমরা ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখন দেখেন যে এই যে এই পাশে ল্যাম্বডাটাকে যদি আমি রেখে দেই, আহ, বা আমি যদি বলি যে এই যে 1/λ ইজ ইকুয়াল টু এইচ মিউ বাই সি, অর্থাৎ বিষয়টা এরকম যে এই ল্যাম্বডাটা আসলে নিচে চলে আসছে, এই ল্যাম্বডাটা নিচে চলে আসছে এবং এই সিটা এই পাশে গুণ হয়ে গেছে। তার ফলে আমি হয়েছে 1λ বাই মিউ বাই সি। কেন করলাম এটা? আসলে এটা করার কারণ হলো আমাকে এই যে এখান থেকে যে ইকুয়েশনটা আছে এটার মানটা আমাকে রিপ্লেস করতে হবে। এই মানটা রিপ্লেস করার জন্য কি করলাম আমি?
দেখেন আমি লিখতে পারি পি ইজ ইকুয়াল টু এইচ গুণন মিউ বাই সি। আবার মিউ বাই সি আমার কি জানি 1/λ, তাহলে আমি কি লিখতে পারি পি ইজ ইকুয়াল টু এইচ 1/λ। আসলে আর গুণ করলে কি থাকে h/λ, আর ল্যামডাটাকে যদি আমি এই পাশে লিখি তাহলে কি থাকে ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। দেখেন এটাই হলো ডি ব্রগলির ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে আসলে এটা ডি ব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্য এবং কণা ধর্ম আছে। দেখেন যদি কোনো বস্তুর, আমি কিছুক্ষণ আগে বললাম যে কণা ধর্ম থাকলে তার কি থাকবে, বস্তুর ভর থাকবে, রাইট? তাহলে কণা ধর্ম থাকলে বস্তু যদি ভর থাকে তাহলে এই যে পি দ্বারা প্রকাশ করতেছে ভরবেগ, তার মানে এখানে কি আছে, ভর আছে অবশ্যই। তাহলে যেহেতু বস্তুর ভর আছে তার মানে এই বস্তুর কণা, বুঝতে পারলাম কি, যেহেতু এখানে ভর আছে তার মানে এটা কি ধর্ম প্রকাশ করতেছে, কণা ধর্ম। আর এই পাশের রাশিটা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করতেছে তার মানে আমি বুঝতে পারছি যে এটার তরঙ্গ ধর্ম বিদ্যমান। তার মানে আমি বুঝলাম যে একই সঙ্গে কণার তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম বিদ্যমান। সেটা কিভাবে, যেহেতু ল্যামডা আছে, ল্যামডা দ্বারা প্রকাশ করতেছে কণা ধর্ম, সরি তরঙ্গ ধর্ম, এবং ভরবেগ আছে, ভরবেগ দ্বারা প্রকাশ করতেছে আমার কণা ধর্ম। বুঝতে পারলাম কি? তাহলে এই কণা ধর্মকে যদি বস্তুর বেগকে আমরা যদি ভি দ্বারা প্রকাশ করতে পারি, যদি ভি বলি, তাহলে আমি অবশ্যই আমি লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি এর পরিবর্তে এম, যেটাই আমার ডি ব্রগলির ইকুয়েশন। পরীক্ষা আসলে এভাবেই লিখতে হবে, ঠিক আছে? মানে এইখানে লেখা আছে যেটা, সেটা আমি এখানে লিখে দিলাম। যে এই এরপরে যে লাইনটা লেখা আছে সেটা আমি এখানে লিখে দিলাম। এটা লিখলেই আমার ডি ব্রগলির ইকুয়েশন সলভ হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের ডি ব্রগলির ইকুয়েশন। কোনো বুঝতে কিছু সমস্যা আছে নাকি বলেন? ডি ব্রগলির ইকুয়েশন বুঝেছেন কিনা? জি না, জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনা এখানেই আসলে শেষ। দেখেন আমরা পরবর্তী দিনে নতুন আলোচনা করবো। দেখেন পুরা বই পড়ার আপনার দরকার নাই, হ্যাঁ, পুরা বই পড়ে আপনি আসলে অনার্সে আপনি পড়ার সময় পাবে না কোনো প্রথমত, আর দ্বিতীয়ত পড়ে কোনো উপকারও নাই, কেননা এগুলো পরীক্ষায় আসবে না। আমি যেগুলো পড়াচ্ছি আমাকে বিশ্বাস করে পড়েন, এগুলো পরীক্ষায় আসবে, এবং এগুলো আপনি পড়লেই 100% অ্যান্সার করতে পারবেন। এগুলো বাইরে আসলে কোশ্চেন আসে না। আপনি যদি বিগত সালের কোশ্চেন গুলো দেখেন তাহলে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করতেছি, হ্যাঁ, আমরা পরবর্তী দিন ক্লাসটা করবো ইনশাল্লাহ। তো শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পারমাণবিক গঠনের দ্বিতীয় পার্ট, অর্থাৎ প্রথম দিন ক্লাস হয়েছিল প্রথম পার্ট, আজকে দ্বিতীয় পার্ট ক্লাস নেবো আমরা। তো দেখেন গতদিনে আমরা আহ, এই যে কোশ্চেন গুলো সলভ করছিলাম, আজকে আমরা এই কোশ্চেন গুলো সলভ করবো। এটা একটা, এই যে এটা, এইটা, তারপরে এই যে মন্ডির নিয়ম, এটা একটা, তারপরে এই যেগুলো সলভ করবো আমরা, হ্যাঁ। তো আসেন আমরা ক্লাস শুরু করি। তো প্রথমে দেখেন আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু কথা বলি। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? কোয়ান্টাম সংখ্যা বলছে যে যে সকল সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার আকৃতি ত্রিমাত্রিক বিন্যাস। ত্রিমাত্রিক বিন্যাস বলতে বোঝাচ্ছে যে আসলে কক্ষপথ গুলো 3 ডাইমেনশনাল বোঝাচ্ছে, যেটা, হ্যাঁ, তিন মানে মাত্রিক বিষয় কিভাবে থাকে, এবং ইলেকট্রনের কক্ষপথের অক্ষ বরাবর স্পিনের গতি, আসলে ইলেকট্রন গুলো কক্ষ বরাবর কিভাবে ঘোরে, স্পিনের গতি বোঝাচ্ছে তথ্য পাওয়া যায়, তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে যে সকল সংখ্যা দ্বারা পরমাণুর মধ্যে কোথায় কিভাবে ইলেকট্রন গুলো অবস্থান করবে তার সঠিক এবং পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়া যায়, তাদেরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যে সকল সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রন গুলো আসলে কিভাবে আছে, কিভাবে তারা অবস্থান করতেছে, সেই সবগুলো আমরা যদি আহ সঠিকভাবে বর্ণনা করতে চাই তাহলে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো হলো কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম সংখ্যা আসলে 4 ধরনের। আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের। এক, প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। 3, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাকে এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং
সর্বশেষ যেটি স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো আসলে এই প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি রিপ্রেজেন্ট করছে বা কি বোঝাচ্ছে আমরা, সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন তো প্রথমে আসি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝাচ্ছে যে যে সকল কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে বা নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল থাকে তা প্রকাশ করা হয়, তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝতে পারবো, দেখেন যে যদি একটা নিউক্লিয়াস আমি আঁকি, এটা যদি আমার নিউক্লিয়াস হয় এবং এই যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘুরতেছে, আসলে এই যে এটার জন্য 1 নাম্বার এন এর মান 1, এটা হলো 2 নাম্বার কক্ষপথ। আমি তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতে পারবো যে ইলেকট্রনটা আসলে কোন কক্ষপথে আছে, প্রথম কক্ষপথ নাকি দ্বিতীয় কক্ষপথ নাকি অন্য কোনো কক্ষপথে আছে। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বুঝতে পারি যে ইলেকট্রন গুলো আসলে কোন কক্ষপথে আবর্তন করতেছে। হ্যাঁ, তাহলে একে আবার এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি এবং এটি ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থিত। দেখেন এই যে নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থিত ইলেকট্রন, অর্থাৎ প্রধান কোয়ান্টাম প্রথম শক্তি স্তরে থাকলে যেই দূরত্ব, দ্বিতীয় শক্তি স্তরে থাকলে তার থেকে অন্য দূরত্ব হবে, তৃতীয় শক্তি স্তরে থাকলে তার থেকে অন্য দূরত্ব হবে। তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটি আসলে কত দূরে ঘুরতেছে বা কত দূর ব্যাসার্ধ দূরে ঘুরতেছে সেটা আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে বুঝতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি, যে যে সকল কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটি ইলেকট্রন কোন উপস্তরে রয়েছে এবং সংশ্লিষ্ট উপস্তরটির আকৃতি কেমন, তাদেরকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা বুঝতে পারি আমরা জানি প্রধান শক্তি স্তর ছাড়াও আরো উপশক্তি স্তর আছে। হ্যাঁ, তো এই উপশক্তি স্তরগুলো কেমন, এদের আকৃতি কেমন, এবং ইলেকট্রনগুলি এই উপশক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে, সেসব জিনিসগুলো দ্বারা প্রকাশ করা হয় সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল, একে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তারপরে আসেন চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বোঝাচ্ছে যে এর মাধ্যমে ইলেকট্রনটি, অর্থাৎ চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনটি যে উপকক্ষপথে আছে, যে উপশক্তি স্তরগুলোতে আছে অবস্থান করবে, সেই উপস্তরটি ত্রিমাত্রিক বিন্যাস জানা যায়, একে এম দ্বারা প্রকাশ করা হয় থাকে। অর্থাৎ কোনো উপশক্তি স্তরে ত্রিমাত্রিক বিন্যাস, তাদের গঠন কেমন, হ্যাঁ, 3 ডাইমেনশনাল, সেটা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বুঝতে পারি সেটার নাম হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? এরপরে আসেন স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? স্পিন কোয়ান্টাম সংখ্যা বোঝাচ্ছে এটি দ্বারা ইলেকট্রনের ঘূর্ণন দিক নির্ণয় করা হয়। আসলে ইলেকট্রন গুলো 2 ভাবে ঘোরে। আমরা জানি কোন অরবিটালে ইলেকট্রন গুলো সাধারণত 2 ভাবে ঘোরে, একটা হলো ক্লকওয়াইজ, একটা হলো এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, আর একটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা এস দ্বারা বোঝাচ্ছে আসলে এই যে ইলেকট্রন গুলো যে ঘুরবে অরবিটাল, সেটা কি ক্লকওয়াইজ ঘুরবে নাকি এন্টি ক্লকওয়াইজ। তাহলে সেটা আমরা বুঝতে পারবো কি দ্বারা, এই স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের কোয়ান্টাম সংখ্যা। তো পরীক্ষায় যেভাবে প্রশ্নটা আসতে পারে সেটা হলো যে কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করো বা কোয়ান্টাম নাম্বার কি, কোন ইলেকট্রনের অরবিট কোয়ান্টাম সংখ্যা দ্বারা কিভাবে বোঝা যায়, মানে ইলেকট্রন কিভাবে আছে সেটা কিভাবে বোঝাবো, সেই জন্য আমরা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করতে পারবো। তো যদি কোয়ান্টাম নাম্বার সম্পর্কে কোনো কোশ্চেন আসে তাহলে আমাকে এইভাবে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? যে বা কোয়ান্টাম নাম্বারের প্রয়োজনীয়তা কেন, ইলেকট্রন বিন্যাস বর্ণনা করার জন্য কোয়ান্টাম নাম্বারের প্রয়োজনীয়তা কেন, এটা ব্যাখ্যা করার জন্য আমাকে কি বলতে হবে, এই যেভাবে আমি বললাম ঠিক সেভাবে অ্যান্সার গুলো করলে আশা করে যাই মার্ক পাওয়া যাবে। তো আসেন এরপর আমরা দ্বিতীয় কোশ্চেন সলভ করি। দ্বিতীয় কোশ্চেনটা কি? দ্বিতীয় কোশ্চেনটা যে আউটবাউন্ড নীতি বর্ণনা করো, উদাহরণ সহ আউটবাউন্ড নীতি বর্ণনা করো। তো দেখেন আমরা আউটবাউন্ড নীতি সেই অনেক আগে থেকে পড়তেছি, ছোটবেলা থেকে, ক্লাস 9 থেকে। দেখেন আউটবাউন্ড নীতিটা কি? আউটবাউন্ড নীতির সংজ্ঞা যদি বলি যে পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন গুলো প্রথমে নিম্ন শক্তি অরবিটালে অবস্থান করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি মাত্রার অরবিটালে গ্রহণ করে। দুটি ভিন্ন শক্তি স্তর সম্পূর্ণ অরবিটালের কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কোনটিতে ইলেকট্রন পর করবে। এই যে সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করি সেটা আউটবাউন্ড নীতি। বুঝতে পারলাম কি? দেখেন আমি আবার বলতেছি যে আউটবাউন্ড নীতি হলো যে অরবিটালে ইলেকট্রন গুলো আসলে কিভাবে প্রবেশ করবে, কোন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন আমরা যদি বলি 1s 2s 3s
থ্রি ডি, 4s, এই যে অরবিটাল গুলো যে আছে এগুলোতে আসলে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, আগে এটাতে প্রবেশ করে নাকি এটাতে নাকি এটাতে নাকি এটাতে, কোনটাতে আগে, এই যে সিকোয়েন্স কিভাবে প্রবেশ করবে ইলেকট্রন, সেটা যে সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হলো আউটবাউন্ড নীতি। তাহলে এখানে আমরা দুটি সূত্র পাই, আউটবাউন্ড নীতির দুটি সূত্র পাই। একটা হলো আহ প্রথম সূত্র দেখেন, আমরা যদি মানে খুব বলার চেষ্টা করি, সেটা হলো যার শক্তি কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, যার শক্তি কম ইলেকট্রন সেটাতে আগে প্রবেশ করবে, এবং এই অরবিটাল পূর্ণ হওয়ার পর উচ্চ শক্তি স্তরে যাবে, এই অরবিটাল পূর্ণ হওয়ার পর উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনে চলে যাবে। বুঝতে পারলাম কি? এটা আমরা অন্যভাবে বোঝাতে পারি যে ধরেন যে বাড়িতে দুজন বাচ্চা আছে, হ্যাঁ, একজন বড় একজন ছোট। স্বাভাবিকভাবেই কোনো পিতা যদি তার সন্তানের জন্য খাবার নিয়ে আসেন কিংবা গিফট নিয়ে আসেন, তাহলে কাকে দিবে? অবশ্যই আগে ছোটটাকে দেবে, যে ছোট। তারপরে সে যখন তাকে দেওয়া পূর্ণ হবে তখন সে কোথায় যাবে? তার বড় সন্তানকে। ঠিক একইভাবে ইলেকট্রন গুলো এইভাবে প্রবেশ করে, যার শক্তি কম তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যার শক্তি বেশি তাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখানে দুটি সূত্রের মাধ্যমে আসলে এই বিষয়গুলো ব্যাখ্যা করা যায়। দেখেন, তার প্রথম সূত্র হলো যে সমশক্তি সম্পন্ন ইলেকট্রন গুলো, মানে সমশক্তি সম্পন্ন অরবিটালের মধ্যে যার n+l এর মান, n মানে কি? n মানে প্রধান কোয়ান্টাম নাম্বার, l মানে কি? l মানে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এই n+l এর মান যার কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অর্থাৎ n+l এর মান যার কম তার শক্তি কম। স্বাভাবিকভাবে n+l এর মান যার কম তার শক্তি কম, তো যার শক্তি কম তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর যার শক্তি বেশি, অর্থাৎ n+l এর মান যার বেশি তার শক্তি বেশি, তাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। দেখেন, যদি আমি বলি আসলে এল এর মান কত হয়ে থাকে, এল এর মান আমরা জানি 0, 1, 2, 3 হইতে থাকে। 0 এর জন্য এস অরবিটাল, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, 3 এর জন্য এফ। হ্যাঁ, তাহলে এখন দেখেন যে এই যে 3D এবং 4s অরবিটাল যদি আমি কল্পনা করি, তাহলে 3D এবং 4s অরবিটালের মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করে? দেখেন তাহলে কিভাবে পাবো? আহ, এই যে দেখেন, তাহলে আমি যদি 3D-র কথা কল্পনা করি, 3D-তে আমি জানি এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার, আর এটা বোঝাচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রধান কোয়ান্টাম নাম্বার এন এর মান কত? এন এর মান এখানে 3, আর এল এর মান কত? ডি এর জন্য আমরা কিছুক্ষণ আগে দেখলাম সেটা হলো 2। ঠিক আছে, এই যে দেখেন আমি আবার এখানে লিখতেছি, এল এর মান 0, 1, 2, 3 হলে এটা হবে এস, পি, ডি, এফ। তাহলে ডি এর জন্য কত? ডি এর জন্য 2, তাহলে এল এর মান এখানে 2, তাহলে কত আসতেছে? 5। আবার ফোরাসের জন্য যদি আমি বলি, তাহলে দেখেন কত আসতেছে। ফোরাসের প্রধান কোয়ান্টাম নাম্বার n, 4, এবং সহকারী কোয়ান্টাম এল এর মান 0, তাহলে এখানে কত আসতেছে? 4। তারপর দেখেন n+l এর মান এখানে হলো 5, এখানে হলো 4। তাহলে আমরা কি বললাম যে n+l এর মান যার কম তার শক্তি কম। তাহলে এখানে ফোরাসের n+l এর মান কম, ফোরাসে n+l এর মান কম অর্থাৎ এর শক্তি কম, এবং 3D-তে n+l এর মান বেশি 5, অর্থাৎ এর শক্তি বেশি। দ্যাটস ওয়াই ইলেকট্রন 3D-তে আগে প্রবেশ না করে ফোরাসে প্রবেশ করে। বুঝা গেছে কি? আচ্ছা আসেন এবার আমরা দ্বিতীয় সূত্র দেখি। দ্বিতীয় সূত্রটা কি, যে যদি দুটি অরবিটালের ক্ষেত্রে n+l এর মান সমান, দেখা গেল যে এমন হতে পারে যে n+l এর মান সব জায়গায় সমান আছে, তো সেক্ষেত্রে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? দেখেন, আমরা বলছিলাম যে n+l এর মান যার কম তার শক্তি কম, ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে। n+l এর মান যার বেশি তার শক্তি বেশি, সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে যদি এমন হয় যে n+l এর মান দুই জায়গায় সমান, সেক্ষেত্রে শক্তি কার কম কার বেশি? সেক্ষেত্রে কিভাবে ইলেকট্রন প্রবেশ করবে? সেক্ষেত্রে আমাকে দেখতে হবে প্রধান কোয়ান্টাম নাম্বার কত, প্রধান কোয়ান্টাম নাম্বারের দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রধান কোয়ান্টাম নাম্বার যার কম তার শক্তি কম এই ক্ষেত্রে, এবং প্রধান কোয়ান্টাম নাম্বার যার বেশি তার শক্তি এই ক্ষেত্রে বেশি। যেমন 4p এবং 3d, আমি যদি এই দুটা অরবিটালের কথা কল্পনা করি, তাহলে দেখেন 4p এবং 3d অরবিটালের মধ্যে আমরা প্রথমে n+l এর মান বের করে দেখি। তাহলে 3d এর ক্ষেত্রে দেখেন, 3d এর ক্ষেত্রে n 3, এর মান কত? 2, তাহলে n+l এর মান কত আসলো? 5। আবার দেখেন 4p এর ক্ষেত্রে, এখানে n হলো 4, p হলো 1, তাহলে n হলো 4l, p এর জন্য 1l এর মান, তাহলে n+l এর মান এখানেও 5, তাহলে এখানেও 5, এখানেও 5, তাহলে কি হলো? দুটোতে সমান হয়ে গেল। তাহলে এখন আমার প্রথম সূত্র এখানে কার্যকর হবে না। তাহলে দ্বিতীয় সূত্র অনুসারে যেহেতু n+l এর মান সমান, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে n এর মান কার কম বেশি। এখন দেখেন 3D-তে n এর মান স্বাভাবিকভাবে 3, এবং 4p এর ক্ষেত্রে n এর মান 4, তাহলে n এর মান কম কোথায়? 3D। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে ইলেকট্রন 3D-তে আগে প্রবেশ করবে, 4p-তে পরে প্রবেশ করবে। কেন? এখানে n+l এর মান সমান, কিন্তু n এর মান কার কম? 3D-র কম। বুঝা গেছে কি?
ওই জন্য আমরা এখানে দ্বিতীয় সূত্র, তার মানে আমরা বুঝলাম আউটবাউন্ড নীতিটা এখানে দুটি সূত্র প্রয়োগ করে। এক, এন প্লাস এল এর মান যার কম তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। দুই, এন প্লাস এল এর মান যদি সমান হয়ে থাকে সেক্ষেত্রে এন এর মান যার কম অর্থাৎ প্রধান কোয়ান্টাম নাম্বার যার কম তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং প্রধান কোয়ান্টাম নাম্বার যার বেশি তাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এই হলো আউটবাউন্ড নীতি। আউটবাউন্ড নীতি সম্পর্কে যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে আপনাকে সরি এভাবে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, যদি বলা হয় যে আউটবাউন্ড নীতি উদাহরণ সহ ব্যাখ্যা করো, তাহলে এই উদাহরণগুলো দিতে হবে আপনার, না এই যে আমি যেগুলো বলতেছি এই উদাহরণগুলো আপনাকে দিতে হবে এবং উদাহরণগুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে। এরপরে আসেন যে পলির বর্জন নীতি, এগুলো আমরা অনেক আগে থেকে করতেছি ইন্টারমিডিয়েট পর থেকে। দেখেন পলির বর্জন নীতি জিনিসটা কি, যে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার কোনগুলো, এই যে সব প্রধান কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, এই যে চারটি কোয়ান্টাম নাম্বার মান কখনোই এরা এক হতে পারে না। বোঝা গেল কি, যে একই পরমাণুতে যদি আমি দুটি ইলেকট্রন কল্পনা করি তাহলে প্রথম ইলেকট্রনের জন্য যে মানগুলো পাবো দ্বিতীয় ইলেকট্রনের জন্য কমপক্ষে একটি মান পরিবর্তন পাবো। দেখেন যদি দুটি ইলেকট্রনের তিনটি কোয়ান্টাম নাম্বার একই হয়, কমপক্ষে তিনটি যদি একই হয়, তবে অবশ্যই অবশ্যই চতুর্থ কোয়ান্টাম নাম্বারটি ভিন্ন হবেই হবে 100%। এটাই হলো পরিবর্তন নীতি। তার মানে চারটি কোয়ান্টাম নাম্বার দুটি ইলেকট্রনের জন্য কখনোই কি হতে পারে না, সমান হতে পারে না। এখন উদাহরণ সহ আমরা দেখি একটু। দেখেন যদি আমি 1s অরবিটালের কথা কল্পনা করি, তো 1s অরবিটালের ক্ষেত্রে দেখেন যে 1s অরবিটালে দুটি ইলেকট্রন যদি আমি বলি, তো স্বাভাবিকভাবে 1s অরবিটালে দুটি ইলেকট্রনই থাকে। হ্যাঁ, তাহলে চারটি কোয়ান্টাম নাম্বার দেখেন, এখানে কোয়ান্টাম নাম্বারগুলো আমি বলে দিছি যে এখানে এন প্রধান কোয়ান্টাম নাম্বার, এল সহকারী কোয়ান্টাম নাম্বার, এম চুম্বক সরি চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার, এস হলো স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে দেখেন প্রথম ইলেকট্রন, আমি যদি 1s এ কটি ইলেকট্রন থাকে, দুটি ইলেকট্রন, তাহলে আমি যদি প্রথম ইলেকট্রনের কথা কল্পনা করি কিভাবে দিই আমি, হ্যাঁ, তাহলে প্রথম ইলেকট্রনের কথা যদি আমি কল্পনা করি তাহলে দেখেন প্রথম ইলেকট্রনের জন্য এন এর মান কত, স্বাভাবিকভাবে এন এর মান এখানে 1, কেননা প্রধান কোয়ান্টাম নাম্বার তো 1ই। এখানে এল এর মান কত আমরা জানি, এস, এল এর মান এস তাহলে 0 হয়, কেননা এল এর মান কত হতে হবে 0 1 2 3, কিছুক্ষণ আগে যেটা বললাম। তাহলে এস পি ডি সরি ডি এফ, তাহলে যেহেতু এস তার মানে এল এর মান কত 0, এই জন্য দুটা এটার মান 0। আর এল এর মান 0 মানে এম এর মান তো স্বাভাবিকভাবে 0 হবে, কারণ আমরা জানি এল এর মান যত হয় এম এর মান তার মাইনাস প্লাস করলে সমান হয়ে যায়। এবং দেখেন এই প্রথম ইলেকট্রনের জন্য ইলেকট্রনের ঘূর্ণন সেটা হলো প্লাস, এবং দ্বিতীয় ইলেকট্রনের জন্য সব সমান, সব সমান দেখেন। এবং এই স্পিন যেটা কোয়ান্টাম নাম্বার সেটা হলো ঘূর্ণনটা -r। তার মানে দেখেন এই যে তিনটি কোয়ান্টাম নাম্বার, দুটি ইলেকট্রনের জন্য তিনটি কোয়ান্টাম নাম্বার সবগুলি সমান, কিন্তু এখানে কেবলমাত্র পরিবর্তন হয়েছে স্পিন কোয়ান্টাম নাম্বার, মানে ঘূর্ণন দিকটা আলাদা, একটা হলো ক্লকওয়াইজ আর একটা হলো এন্টি ক্লকওয়াইজ। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পোলের বর্জন নীতি যেটা বলতেছে যে আসলে কোনো অরবিটালের যদি আমি দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বারের কথা কল্পনা করি, তাহলে যদি কোনোভাবে তিনটি মিলও হয়ে যায় তবে পরেরটি অবশ্যই কি হবে, ভিন্ন হবে। তার মানে এনাদের তিনটি মিল হতে হবে, সবগুলি ভিন্ন হতে পারে সেটা আলাদা হিসাব, কিন্তু আমরা বলছি কমপক্ষে একটা না একটা ভিন্ন হবেই। বুঝা গেছে কি? আচ্ছা, দেখেন দেখ যে দুটি ইলেকট্রন, যে দুটি ইলেকট্রনের জন্য তিনটি কোয়ান্টাম নাম্বার আমরা যে বললাম, প্রথম তিনটি কোয়ান্টাম নাম্বার অর্থাৎ এন, এল এবং এম একই হলে চতুর্থ কোয়ান্টাম নাম্বার এস এর একটি মান দেখেন প্লাস আর একটি মান হলো মাইনাস। তার মানে বুঝলাম আমরা হলো একটা ক্লকওয়াইজ আর একটা হলো এন্টি ক্লকওয়াইজ। তাহলে পল্লীর বর্জন নীতি যদি এভাবে আসে তাহলে আমাকে এভাবে অ্যান্সার করতে হবে, যে যদি বলে যে পল্লীর বর্জন নীতি ব্যাখ্যা করো, তাহলে আমাকে এইভাবে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে এই হলো আমার দ্বিতীয় কোশ্চেন। এরপরে আসেন আমরা এই পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেন বলছে যে হুন্ডের সূত্র। হ্যাঁ, হুন্ডের সূত্র কি বলছে দেখেন, আমি একটু ছোট করে নিই। তাহলে হুন্ডের সূত্র কি বলছে দেখেন, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় বিজোড়ে থাকতে
পারে এবং এই বীজের ইলেকট্রনগুলোর স্পিনগুলো একই মুখে হয়ে থাকে। তাহলে এখন দেখেন, আমি যদি একটু স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করি, যে একটা যদি অরবিটালের কথা কল্পনা করি, ধরেন পি অরবিটাল। তো পি কয়টা উপ অরবিটাল আছে আমরা জানি, পি এক্স, পি ওয়াই এবং পি জেড। তো এই উপ অরবিটাল গুলোতে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে? যদি আমি ধরেন যে পি অরবিটালে 3টি ইলেকট্রন আছে, তাহলে 3টি ইলেকট্রন থাকলে ইলেকট্রন যেভাবে প্রবেশ করে তা হলো একটি একটি করে। প্রথমে বীজের ভিতরে অবস্থা, এখানে একটি ইলেকট্রন প্রবেশ করবে, এখানে একটি ইলেকট্রন প্রবেশ করবে, এখানে একটি ইলেকট্রন প্রবেশ করবে, এভাবে। এরপরে ধরেন যে আমি এবার 4টা ইলেকট্রন আছে, তাহলে কি প্রথমে আমি এখানে দুটো দেবো, বা এখানে দুটো দেবো, এখানে দুটো দেবো, কিভাবে করবো? বা অথবা যদি আমি বলি যে পিএক্স এ আমি এটা এখানে যদি দেই যে 3-র জন্য, হ্যাঁ 3-র জন্য কি আমি এখানে দুটো দিব আর এখানে দিব না? এমন যদি দেখেন এখানে যদি না দিই তাহলে হবে কি? না, আসলে এইভাবে আমার ইলেকট্রন প্রবেশ করবে না। ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে? তা হলো ইলেকট্রন আগে প্রথমে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে বেশি থাকলে তারপরে বেশি বাকিগুলো যাবে। দেখেন আমরা যদি P4 এর কথা বলি, মানে অর্থাৎ পি অরবিটালে 4টি ইলেকট্রন আছে, তাহলে কি হবে? প্রথমে একটি ইলেকট্রন, তারপরে পি ওয়াই আর একটি ইলেকট্রন, পি জেড আরেকটি ইলেকট্রন। তাহলে আরেকটি যে ইলেকট্রন আছে অতিরিক্ত, আমাদের 3টা এখানে হয়ে গেল। তাহলে অতিরিক্ত ইলেকট্রনটি আবার পি এক্স এ চলে আসবে এবং সেটার দিক হবে ভিন্নমুখী। তাহলে প্রথম কথা বর্ণনা করি যে সমশক্তি সম্পন্ন অরবিটাল, এগুলো সবাই সমশক্তি সম্পন্ন, হ্যাঁ। সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে, এখানে দেখেন সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন অবস্থায় আছে এবং এদের স্পিন গুলো একই মুখী। দেখেন এদের স্পিন গুলো কিন্তু একই মুখী। যদি আমি এই যে এটার কথা বলি, P3-র কথা কল্পনা করি, হ্যাঁ পি অরবিটালে যদি 3টি ইলেকট্রন থাকে তাহলে এদের সবাই বেজোড় অবস্থায় থাকে এবং স্পিন গুলো এদের কি হবে? একমুখী হবে। কিন্তু যদি একের অধিক থাকে তাহলে কি হবে? তখন প্রথমে একটা একটা করে প্রবেশ করবে, তারপরে এসে বাকিগুলো ফিল আপ করবে। এটাই হলো হুন্ডের নীতি, হ্যাঁ। তাহলে দেখেন এই ব্যাখ্যাগুলো এখানে বাংলায় বলে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নিন। আমরা একটু উদাহরণ সহ ব্যাখ্যা দেই। এই যে দেখেন, আমরা যদি কার্বনের কথা কল্পনা করি, দেখেন কার্বনে এখানে এই যে সবার সর্বশেষ অরবিটাল বা যেখানে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করেছে সেটা আমি কল্পনা করি। এই যে 2p(x) এবং 2p(y), দেখেন 2p(x) এ একটি ইলেকট্রন এবং 2p(y) এ আরেকটি ইলেকট্রন প্রবেশ করেছে। এখানে পি অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? পি অরবিটালে অবশ্যই 2টি ইলেকট্রন আছে। তাহলে কি আমি কি এখানে 2টি ইলেকট্রন দিতে পারবো? না, কখনোই দিতে পারবো। হুন্ডে কিন্তু বলতেছে যে আসলে আপনি কখনোই একসঙ্গে 2টি ইলেকট্রন দিতে পারবেন না যেগুলোর উপ অরবিটাল আছে। তাহলে কি দিতে হবে? প্রথমে একটা একটা করে প্রবেশ করাতে হবে, তারপরে যদি বেশি থাকে ইলেকট্রন তাহলে আর একটা ইলেকট্রন প্রবেশ করাতে পারবেন। তেমনি ভাবে দেখেন নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে 3টি ইলেকট্রন আছে, তাহলে একটা পিএক্স এ যাবে, একটা হলো পিওয়াই এ যাবে, তার একটা পিজেড এ যাবে। বুঝতে পারলাম কি? তারপরে দেখেন এখানে অক্সিজেনের কথা কল্পনা করেন যে অক্সিজেনে 2p4 আছে, 4টি ইলেকট্রন, তাহলে প্রথমে একটা একটা করে দিতে হবে। দেখেন এই যে প্রথমে একটা একটা করে স্পিন গুলো একই দিকে আছে, এই যে দেখেন একই দিকে আছে, আর পরে যে আমরা প্রবেশ করলাম সেটা গুলো ভিন্ন দিক হয়ে গেছে। বোঝা গেছে? এরপরে দেখেন ফ্লোরিনের জন্য দেখেন এখানে 5টি ইলেকট্রন, তাহলে একটি ইলেকট্রন প্রথমে প্রবেশ করছে 3টি 3টি করে, তারপরে একটা এখানে আসছে, তারপরে এখানে একটা আসছে। একইভাবে আহ নিচের উদাহরণগুলো দেওয়া আছে, যে এখানে দেখেন একইভাবে এই উদাহরণগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা দেখে নিন। এই যে এই উদাহরণগুলো একইভাবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। তবে সোডিয়ামের ক্ষেত্রে কিছু কথা আছে, কিংবা নিয়নের ক্ষেত্রে আমরা কিছু কথা বলতে পারি। দেখেন তো সোডিয়ামের দেখেন সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করেছে? সর্বশেষ ইলেকট্রনটি 3s অরবিটালে প্রবেশ করেছে, হ্যাঁ। এখানে সোডিয়াম হবে আসলে, এরা না সোডিয়াম হবে, এখানে নিয়নই হবে, নিয়নের পরে 3s আসছে, হ্যাঁ। তো সর্বশেষ ইলেকট্রনটি 3s এ প্রবেশ করেছে, তাহলে এখানে কি এই রুলস খাটবে? বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখেন এখানে 2টি ইলেকট্রন প্রবেশ করেছে, এই রুলস খাটবে যে হুন্ডের নিয়ম আসলে ম্যাগনেসিয়াম বা সোডিয়ামের ক্ষেত্রে খাটে কিনা? দেখেন হুন্ডের নিয়ম আসলে ম্যাগনেসিয়াম বা সোডিয়ামের ক্ষেত্রে খাটবে না। কেন? এখানে বলা আছে যে হুন্ডের নিয়ম আসলে সে সকল অরবিটালের ক্ষেত্রেই খাটবে যেগুলো আসলে উপ অরবিটাল আছে, যেগুলো কি আছে? উপ অরবিটাল আছে। দেখেন 3s এর কিন্তু কোনো উপ অরবিটাল নেই, 3s এর কোনো উপ অরবিটাল নেই। এবং পি অরবিটালের ক্ষেত্রে দেখেন, পি অরবিটালের ক্ষেত্রে অবশ্যই উপর অরবিটাল আছে। তো যেহেতু পি অরবিটালের ক্ষেত্রে উপ অরবিটাল আছে, দ্যাটস ওয়াই এগুলো কাজ করে। হুম। যে সকল অরবিটালের আসলে উপ অরবিটাল নেই সে সকল ক্ষেত্রে হুন্ডের নিয়ম কাজই করে না। এই যে কথাগুলো এখানে বলে দেওয়া আছে, দেখেন যে এস উপস্তরের একটি মাত্র অরবিটাল, এর কোনো উপ অরবিটাল নেই, তাই হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। কিন্তু দেখেন পি অরবিটালের 3টি উপ অরবিটাল আছে, তাতে কোনো পিএক্স, পিওয়াই এবং পিজেড, সেক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য হবে। তাহলে যদি বলে যে সোডিয়ামের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য হবে কিনা ব্যাখ্যা করো।
তাহলে এইভাবে ব্যাখ্যা করতে হবে। আবার যদি বলে যে সিলিকনের ক্ষেত্রে হুন্ডি নিয়ম ব্যাখ্যা করো, তাহলে সেভাবে ব্যাখ্যা করতে হবে। বুঝা গেছে কি? তাহলে হুন্ডি নিয়ম যদি এভাবে আসে তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করবো। এই হলো আমাদের হুন্ডির নিয়ম। আসলে আমরা এর পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে আসলে দেখেন, নিউক্লিয়ার বিক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য। তো যদি আমি বলি প্রথমে যে নিউক্লিয়ার বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্যটা, প্রথমে সংজ্ঞাটা একটু দেখার চেষ্টা করি। দেখেন, তো রাসায়নিক বিক্রিয়া যদি আমি প্রথমে বোঝার চেষ্টা করি, রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি? যে রাসায়নিক বিক্রিয়া মানে হলো রাসায়নিক পরিবর্তন করতে। রাসায়নিক বিক্রিয়া মানে অন্যটা হয়ে গেল, সরি, রাসায়নিক বিক্রিয়া মানে রাসায়নিক পরিবর্তন হবে, এবং যে পরিবর্তনে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থের সৃষ্টি হয় সেইটাকে কি বলা হয়? রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া। যদি আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দেখেন যে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, একে যদি আমি তাপ দিই আসলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। দেখেন এখানে একটি পদার্থ ছিল, এই একটি পদার্থ ভেঙে কি উৎপন্ন হয়েছে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তো এই যে পরিবর্তন ঘটলো, এটাকে কি বলবো আমি? রাসায়নিক বিক্রিয়া। যদি আমি বলি সবচেয়ে সহজ উদাহরণ যদি বলি আমি, যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কি উৎপন্ন করবে? স্বাভাবিকভাবেই সোডিয়াম ক্লোরাইড, লবণ এবং পানি উৎপন্ন করবে। তাহলে দেখেন বিক্রিয়ক এক বা একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে নতুন ধরনের একেবারে ভিন্ন ধর্মী পদার্থ তৈরি করে, এটাই হলো রাসায়নিক বিক্রিয়া। দেখেন এখানে ক্যালসিয়াম কার্বনেট ছিল, এর কোনো কিছু কিন্তু এখানে নেই, সম্পূর্ণ ভিন্ন ধর্মী। এখানে ক্যালসিয়াম কার্বনেটের কোনো কোনো কিছু নেই, এখানে আছে কি? নাই। এখানে একটা ভিন্ন ধর্মী পদার্থ ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে এবং এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। এই পাশে যেমন দেখেন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল এবং এখানে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এরা বিক্রিয়া করে যেটা নতুন ধরনের পদার্থ, একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মী, যেটা একটা লবণ আর একটা পানি উৎপন্ন করেছে। তো এই ধরনের পরিবর্তনকে বলবো আমরা রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে? তাহলে নিউক্লিয়ার বিক্রিয়া জিনিসটা কি? আসলে নিউক্লিয়ার বিক্রিয়া এভাবে ঘটে না। নিউক্লিয়ার বিক্রিয়া কোথায় ঘটে? নিউক্লিয়ার বিক্রিয়া দেখেন যেসব বিক্রিয়ায় পরমাণুতে কেন্দ্রে বা নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে ভিন্ন ধরনের হালকা কণা দ্বারা আঘাতপ্রাপ্ত করলে একটি নতুন নিউক্লিয়াস বা একটি হালকা কণা উৎপন্ন হয়, তাকে আমরা নিউক্লিয়াস বিক্রিয়া বলি। আমরা একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে উদাহরণটা এই পাশে আছে, দেখেন এই যে দেখেন কিছুক্ষণ আগে আমি যে উদাহরণটা দিলাম সেটা কি ছিল? সেটা ছিল যে এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দিই তাহলে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে? দেখেন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। দেখেন সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থ উৎপন্ন হয়েছে। পদার্থ নট মৌল কিন্তু, ঠিক আছে? মনে রাখবেন এখানে মৌলিক পার্থক্যটা কি? মৌলিক পার্থক্যটা হলো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থের উৎপন্ন হয়, কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্মী আসলে মৌলের উৎপন্ন হয়। দেখেন এখানে কি ছিল? নাইট্রোজেনের একটা আইসোটোপ ছিল, যেখানে আলফা কণা দ্বারা, আসলে হিলিয়াম মানে আলফা কণা আমরা সবাই জানি, এই আলফা কণা দ্বারা যদি নাইট্রোজেনের নিউক্লিয়াসকে আমরা আঘাত করি তাহলে যেটা পাবো সেটা হলো অক্সিজেনের একটি আইসোটোপ পাবো। দেখেন এখানে ছিল নাইট্রোজেনের একটা আইসোটোপ, উৎপন্ন হয়েছে কি? অক্সিজেনের আইসোটোপ। ঠিক আছে? তাহলে দেখেন সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা মৌলের উৎপন্ন হয়েছে কিংবা আইসোটোপের উৎপন্ন হয়েছে, কিন্তু এখানে দেখেন এখানে যেসব মৌলগুলো ছিল, আদান হচ্ছে, একটু অফ করলাম, আদানের পরে আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, দেখেন আমরা ফিরে আসলাম। তো দেখেন মানে রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে মূল পার্থক্যটা বোঝার চেষ্টা করতেছি। দেখেন এখানে নাইট্রোজেন কে নাইট্রোজেন একটি আইসোটোপ ছিল, যেখানে আলফা পরমাণু দ্বারা, অর্থাৎ হিলিয়াম মানে আলফা কণা, আমরা জানি আলফা কণা দ্বারা যখন নাইট্রোজেনের নিউক্লিয়াসকে আমরা আঘাত করলাম তখন যেটা উৎপন্ন সেটা হলো অক্সিজেন। অক্সিজেন একটি আইসোটোপ, নট অক্সিজেন। তো দেখেন এখানে ছিল নাইট্রোজেন আর এখানে ছিল কি? অক্সিজেন। মানে সম্পূর্ণ ভিন্ন ধর্মী মৌলের উৎপন্ন করছে, নট পদার্থ। বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, সম্পূর্ণ ভিন্ন ধর্মী মৌলের উৎপন্ন করেছে কিংবা আইসোটোপের উৎপন্ন হয়েছে। কিন্তু এখানে দেখেন এখানে ক্যালসিয়াম কার্বনেট ছিল, এখানে কি হয়েছে? ক্যালসিয়াম অক্সাইড হয়েছে, এখানে কি হয়েছে? কার্বন ডাই অক্সাইড হয়েছে। এখানে সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থের উৎপন্ন হয়েছে, কিন্তু আসলে মৌলের কোনো পরিবর্তন হয়নি। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন ক্যালসিয়াম এখানে ছিল, এখানেও আছে, অক্সিজেন এখানেও ছিল, এখানেও আছে, কার্বন
এখানেও ছিল, এখানেও আছে। দেখেন মৌলের কোনো পরিবর্তন হয়নি, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে মৌলগুলোর কোনো কোনো পরিবর্তন হয়নি, সবগুলো ঠিক আছে, কিন্তু মৌলগুলো আসলে একজনের সাথে আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন ধরনের পদার্থ তৈরি হয়েছে, কিন্তু মৌলের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে আসলে মৌলেরই পরিবর্তন হয়ে যায়, এটা হলো মূল জিনিস। নিউক্লিয়ার বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে মূল পার্থক্যটা হলো এটা, বাকিগুলো সোজা বুঝতে পারবেন আপনার এমনিতেই। মূল বিক্রিয়ার বিষয়টা বুঝলে হয়ে যাবে। তাহলে আমি আবার বলতেছি, দেখেন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ধরনের নতুন পদার্থের উৎপন্ন হয়, কিন্তু আসলে মৌলের কোনো পরিবর্তন হয় না, মৌল যা ছিল তাই থাকে। হ্যাঁ, আর নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ধরনের ভিন্ন ধরনের মৌলের উৎপন্ন হয় কিংবা আইসোটোপের উৎপন্ন হয়। বোঝা বোঝা গেল কি? আচ্ছা, আর 2 নম্বর শর্ত কি বলছে দেখেন, যে নিউক্লিয়ার বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে, অর্থাৎ নিজে নিজে ঘটে। আসে আলফা কণাদের আঘাত করলে এরা নিজে নিজে ঘটে যাবে বিক্রিয়া। হ্যাঁ, কিন্তু রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটতে পারে আবার না ঘটতে পারে। দেখা গেল যে কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের তাপ দিতে হয়, চাপ দিতে হয়, হ্যাঁ, আলোর প্রয়োজন আছে, কিংবা অন্ধকারের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের কন্ডিশন আছে রাসায়নিক বিক্রিয়া ঘটার ক্ষেত্রে। কিন্তু আসলে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটার ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন নাই, আসলে এরা স্বতঃস্ফূর্ত ভাবে একা একা ঘটতে পারে। আবার দেখেন বাহ্যিক যেসব শর্ত, দেখেন এই যে চাপ, তাপ, আলো, যে কথাগুলি এখন আমি বললাম, এগুলোর উপর আসলে নিউক্লিয়ার বিক্রিয়া কোনো নির্ভরই করে না। আসলে চাপ থাকলে কি, না থাকলে কি, আলো থাকলে কি, না থাকলে কি, অন্ধকার হলে কি, এগুলো কোনো কিছু আসলে নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। কিন্তু আমরা যদি আহ রাসায়নিক বিক্রিয়ার কথা বলি, তাহলে চাপ, তাপ এবং আলো, বিভিন্ন অনুঘটক যেগুলো বলি আমরা, হ্যাঁ, প্রভাবক, এগুলো আসলে প্রভাব ফেলে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো প্রভাব ফেলে, এবং এগুলোর প্রভাবের কারণে বিক্রিয়া কখনো মন্থর হয়ে যায়, কখনো গতিশীল হয়ে যায়, আমরা জানি। এরপরে আসেন যে নিউক্লিয়ার বিক্রিয়া তেজস্ক্রিয় পরিবর্তন পরমাণু নিউক্লিয়াস দ্বারা সংঘটিত হয়। আসলে নিউক্লিয়ার বিক্রিয়া বা তেজস্ক্রিয় পরিবর্তন আসলে নিউক্লিয়াস দ্বারা সংঘটিত হয়, এখানে নিউক্লিয়াসে নিউক্লিয়াসে বিক্রিয়া করে। হ্যাঁ, এবং এ পরিবর্তনের ফলে পরমাণু নিউক্লিয়াসের প্রোটন এবং নিউটন সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে। এই যে এখানে দেখেন প্রোটন এবং নিউটন সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটেছে, অবশ্যই দেখেন এখানে নাইট্রোজেনের প্রোটন কত ছিল, 7, এখানে প্রোটন কত হয়ে গেছে, 8 হয়ে গেছে। হ্যাঁ, এখানে নিউটন কত ছিল, এখানে 7 ছিল, এখানে কত হয়ে গেছে, আহ, এখানে হয়ে গেছে 9। তার মানে নিউটন এবং প্রোটনের পরিবর্তন হ্রাস বৃদ্ধি ঘটতে পারে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই ধরনের নিউটন এবং প্রোটনের কোনো হ্রাস বৃদ্ধি ঘটবে না। কি ঘটে, এখানে ধরেন চার্জের পরিবর্তন ঘটতে পারে, এখানে একটা আণবিক বন্ধন থাকতে পারে, এখানে কোথাও সমযোজী বন্ধন থাকতে পারে, কিংবা আমরা যদি বলি জারণ বিজারণের ক্ষেত্রে জারণের সংখ্যার পরিবর্তন ঘটতে পারে, কিন্তু আসলে নিউটন কিংবা প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে দেখেন নিউক্লিয়াস মানে নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়াস থেকে আসলে কি কি ধরনের রশ্মি উৎপন্ন হয়। একটা হলো আলফা রশ্মি উৎপন্ন হতে পারে, বিটা রশ্মি উৎপন্ন হতে পারে, গামা রশ্মি উৎপন্ন হতে পারে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো পরিবর্তন ঘটে না, এই ধরনের কোনো কিছু নির্গত হয় না। হ্যাঁ, আবার দেখেন আমরা যদি এর পরবর্তী দেখি কি আছে, পরবর্তী আছে দেখেন তেজস্ক্রিয় বা নিউক্লিয় বিক্রিয়াতে পরমাণু আলফা, বিটা এবং গামা কণা নির্গত হওয়ার ফলে ভিন্ন ধর্মের মৌলের সৃষ্টি হয়। কেন ভিন্ন ধর্মের মৌল সৃষ্টি হবে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে নাইট্রোজেন ছিল, ওখান থেকে অক্সিজেন উৎপন্ন হয়েছে, তার মানে ভিন্ন ধরনের মৌলের সৃষ্টি হয়েছে। আর এখানে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে দেখেন কখনো ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলে রূপান্তরিত হবেই না, আমরা কিছুক্ষণ আগে বললাম। অবশ্য এরূপ পরিবর্তনে বিভিন্ন ধরনের যৌগের সৃষ্টি হতে পারে, যেটা আমরা বললাম যে ক্যালসিয়াম কার্বনেট ছিল, আহ সেখান থেকে কি উৎপন্ন হয়েছে, ক্যালসিয়াম অক্সাইড যৌগ, আলাদা যৌগ উৎপন্ন হয়েছে, কার্বন ডাই অক্সাইড আলাদা যৌগ উৎপন্ন হয়েছে, কিন্তু মৌলের কি কোনো পরিবর্তন হয়েছে? না, মৌলের কোনো পরিবর্তন হয়নি। আবার দেখেন যে নিউক্লিয়ার বিক্রিয়া সর্বদা একমুখী হয়ে থাকে, এটা আপনি পশ্চাৎমুখী বিক্রিয়া করতে পারবেন না, মানে কখনো পিছন দিকে আসবে না বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া সবসময় কি সম্মুখ বিক্রিয়া দেয়, অর্থাৎ একমুখী বিক্রিয়া দেয়। আবার আমরা জানি রাসায়নিক বিক্রিয়া একমুখী হতে পারে, উভমুখী হতে পারে। মানে কিছু যদি আমি এই প্রথমে যে বিক্রিয়াটা দেখলাম ওটা যদি আমি মানে বদ্ধ পাত্রে ঘটাই, তাহলে অবশ্যই পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটবে, অর্থাৎ উভমুখী বিক্রিয়া। তার মানে নিউক্লিয়ার বিক্রিয়া সবসময় একমুখী হয়, কিন্তু রাসায়নিক বিক্রিয়া একমুখী হতে পারে, উভমুখী হতে পারে, সেটা আসলে আমার কন্ডিশনের উপর নির্ভর করবে। হ্যাঁ, আবার দেখেন তেজস্ক্রিয় মৌলের সঙ্গে কোনো সাধারণ মৌলের বা অতেজস্ক্রিয় মৌলের, মানে সাধারণ মৌলে যদি আমি বিক্রিয়া দিই, তাহলে ওই তেজস বিক্রিয়া করলে যে যৌগের সৃষ্টি হবে, যে নতুন যে যৌগের সৃষ্টি হবে, তার মধ্যে ওই তেজস্ক্রিয় মৌলটি অপরিবর্তিত থাকবে। মানে নতুন ধরনের যদি আমি যৌগ সৃষ্টি করি, তবু আমার যে বিক্রিয়ক তেজস্ক্রিয় মৌল, এর কোনো পরিবর্তন হবে না, সেটা অপরিবর্তিত হয়ে থাকবে। কিন্তু দেখেন 2 বা ততোধিক সাধারণ মৌলের রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন যে যৌগের সৃষ্টি হয়, তার মধ্যে উপাদান মৌলগুলোর নিজস্ব কোনো রাসায়নিক ধর্ম থাকে না, সাধারণত লোপ পায়। মানে নিজস্ব যেসব রাসায়নিক ধর্ম ছিল সেগুলো দেখুন, এই যে এখানে যদি আমি বলি, এখানে কার্বন এবং অক্সিজেন এরা বিক্রিয়া করে যে নতুন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলে, এখানে কার্বনের বৈশিষ্ট্য আছে নাকি অক্সিজেনের বৈশিষ্ট্য আছে? নাই, সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কার্বন ডাইঅক্সাইড যৌগ উৎপন্ন হয়েছে। বোঝা গেছে কি?
আবার দেখেন একই তেজস্ক্রিয় মৌলের ভিন্ন ভিন্ন আইসোটোপের তেজস্ক্রিয় পরিবর্তন ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা স্বাভাবিকভাবে জানি যে তেজস্ক্রিয় মৌলের ভিন্ন ভিন্ন আইসোটোপ যদি থাকে তো তেজস্ক্রিয় পরিবর্তন ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা জানি যে একাধিক আইসোটোপ থাকলে ভিন্ন ভিন্ন পরিবর্তন হতেই পারে স্বাভাবিকভাবে। কিন্তু একই মৌলের সব আইসোটোপ একই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, মানে সব আইসোটোপ একই রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন করে। হ্যাঁ, যেমন কার্বনের যে কোনো আইসোটোপকে যদি অক্সিজেন দ্বারা পোড়ান আপনি, তাহলে স্বাভাবিকভাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কার্বনের যে কোনো আইসোটোপকে আপনি যে কোনো আইসোটোপকে যদি অক্সিজেন দ্বারা পোড়ান, তাহলে সব সময় কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কিন্তু তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে যদি আপনি অন্য আইসোটোপকে এক ধরনের বিক্রিয়া দেন, তাহলে আরেক ধরনের বিক্রিয়া দেবে। আবার ওই তেজস্ক্রিয় আরেকটা আইসোটোপকে যদি এক ধরনের বিক্রিয়া দেন, তাহলে আলাদা ধরনের বিক্রিয়া দেবে। এই হলো আমার রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে মূল পার্থক্য। তাহলে পরীক্ষায় যদি আসে যে না রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো, তাহলে এইভাবে লিখতে হবে। দেখেন আসলে এতগুলো আসলে 10টা পয়েন্ট আছে, এখানে 10টা পয়েন্ট কি লিখতে হবে পরীক্ষার খাতায়? দেখেন আসলে 10টা পয়েন্ট আসলে স্বাভাবিকভাবে চায় না, আপনাদের এই কোশ্চেন গুলো সাধারণত 4 মার্ক বা 5 মার্কের জন্য থাকে। তো এগুলো আসলে 5টা কিংবা 6টা দিলে হয়। তো আপনি 5টা 6টা যদি মুখস্থ করে দেন পরীক্ষার খাতায়, দেখা গেল যে পরীক্ষার খাতায় আপনার 3টা মুখস্থ আছে, মানে মনে পড়েছে 3টা, আর ওগুলো মনে নাই, তাহলে তখন কি করবেন আপনি? তখন তো আপনার মার্ক কমে আসবে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সবগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন এবং পরীক্ষার খাতা সম্ভব হলে যদি আসে কোশ্চেন গুলো কমপক্ষে 5টা থেকে 6টা মানে পয়েন্ট দিবেন। আর যদি সবগুলো দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনি বেশি করে মুখস্থ করেন তাহলে আপনার বেশি মনে থাকবে। হ্যাঁ, আর এগুলো লিখতে হয় প্রচুর। হ্যাঁ, পরীক্ষার খাতায় আপনি জিগে দেখবেন যে আসলে প্রশ্ন সব কমন। জাতীয় বিশ্ববিদ্যালয় হয় কি যে স্টুডেন্টরা কখনো বলে না যে আমার প্রশ্ন কমন নাই। সব স্টুডেন্টকে পরীক্ষা দিয়ে বের হলে বলবেন যে প্রশ্ন সব কমন, কিন্তু কি করেছে তার পরীক্ষা খারাপ হয়েছে কেন? কারণ সে আসলে পড়ে গেছিল কিন্তু লেখেনি, আসলে প্র্যাকটিস করেনি। হ্যাঁ, তাহলে দেখবেন যে বলছে যে সব কমন কিন্তু আমি লিখতে পারিনি কেন? সে আসলে একবার পড়েছে কিংবা